সালামু আলাইকুম। শোনা যাচ্ছে? কি অবস্থা সবার? সাউন্ড এসেছে এখন? আচ্ছা। কি অবস্থা সবার? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকে আমাকে চেনো, অনেকে আমাকে চেনো না। আমার পরিচয় হলো ভাই আব্দুল্লাহ আল নোমান। আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে তোমাদের সাথে আমার কথা হবে, দেখা হবে এই জৈব রসায়ন নিয়ে। যে এই জৈব রসায়নের আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা আসে কিছু প্রশ্ন সলভ করব আমরা। ঠিক আছে? আচ্ছা। ওকে, পরিচয় দিয়ে নি যারা আমাকে চেনো না। এই যে এটা হলো আমি, নাম হলো আব্দুল্লাহ আল নোমান। এই যে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে এখন। আর এই যে আমার অ্যাডমিশন সাকসেস টাকসেস অনেক কিছু আছে। আচ্ছা ভাই, জৈব রসায়ন দেখলে ভয় লাগে। আচ্ছা, জৈব রসায়ন দেখলে ভয় লাগে, এইটার সংখ্যাই সবচেয়ে বেশি আসলে। আমি বলি যে তিন ক্যাটাগরির মানুষ আছে। মানে যদি আমি বলি যে কয় ক্যাটাগরির মানুষ, আমি বলবো যে ভাই তিন ক্যাটাগরির মানুষ আছে এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। সেই তিন ক্যাটাগরি কি কি? এক নাম্বার, টু ইট। আচ্ছা মুখে বলি, লেখা একটু সমস্যা হচ্ছে। যে আসলে তিন ক্যাটাগরির পোলাপান আছে। তিন ক্যাটাগরির পোলাপান কি কি? এক ক্যাটাগরি হলো যে ভাই অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো লাগে, খুব ভালো বোঝে, খুব ভালো মতন সবকিছু সলভ করতে পারে। এটা হলো এক ক্যাটাগরি পোলাপান। আরেক ক্যাটাগরি পোলাপান কি? আরেক ক্যাটাগরি পোলাপান হলো ভাই যে ভাই পড়ে অনেক বাট সলভ করতে পারে না। আর তৃতীয় ক্যাটাগরি পোলাপান যে ভাই তার অর্গানিক কেমিস্ট্রি ভালোই লাগে না। তার অর্গানিক কেমিস্ট্রি ভালোই লাগে না, তার এত খারাপ লাগে যে ভাই পড়েই না। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা প্রশ্ন যে ভাই ভাই আপনি কি প্রি মেডিকেল এবং প্রি ইঞ্জিনিয়ারিং দুইটাই করছিলেন কিনা? হ্যাঁ করছিলাম। আমি প্রি মেডিকেল এবং প্রি ইঞ্জিনিয়ারিং দুইটাই করছিলাম। কেন করছিলাম? আইডিয়া পাওয়ার জন্য। দেখো, যখন আমরা কোনো কিছু করতে যাই তখন আমাদের না আইডিয়ার প্রয়োজন হয়। কোনো একটা কিছু আমি যখন পড়ছি সেটা ব্যাপারে যদি আমার ডিটেলড আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমরা ভালো মতো পড়তে পারবো না। তো সেটার আইডিয়া গ্যাদার করার জন্যই আমি সবকিছু প্রি করেছিলাম। আমার টার্গেট ছিল ভাই আমি ইঞ্জিনিয়ারিং একটা ভার্সিটিতে পড়বো, ভালো একটা ভার্সিটি, বুয়েট ড্রিমার ছিলাম আমি। তো এটার জন্য প্রি ইঞ্জিনিয়ারিং করেছিলাম। এবং তারপরে এই যে মেডিকেলে চান্স পাওয়া, এবং সত্যি বলতে আমার ট্রিপলেট হওয়ার একটা ইচ্ছা ছিল, এবং এইটার জন্য আমি প্রি মেডিকেলে করেছিলাম। এবং এইটার মাধ্যমে কি যে আমি দুইটার ব্যাপারে একটা কনক্রিট আইডিয়া পেয়েছিলাম, যেটার মাধ্যমে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স তো অত নাই, সো যারা এক্সপিরিয়েন্স তাদের কথা শুনে সবকিছু মিলিয়ে একটা মোটামুটি ভালো কিছু করতে পেরেছিলাম আর কি। ওকে। আচ্ছা। সরি, একটু টেকনিক্যাল ইস্যু ছিল, খুবই দুঃখিত। আমরা শুরু করি। ভাই দেখো, আমি যা বলছিলাম যে ভাই তিন টাইপের স্টুডেন্ট আছে। কয় টাইপের স্টুডেন্ট?
তিন টাইপের স্টুডেন্ট কি কি? এই যে ধরো এটা হলো আমাদের আজকের টপিক। তো আমি ওই তিন টাইপের স্টুডেন্টের ব্যাপারে যদি বলি, এক নাম্বার কারা? যাদের ভাই অর্গানিক যে জৈব রসায়ন চ্যাপ্টারটা খুবই 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 পছন্দ, খুবই 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 পছন্দ, খুবই পছন্দ হইলে তারা কি করছে যে ভাই পড়তেও তাদের ভালো লাগতো, প্লাস তারা পারতো। তারা পড়তেও ভালো লাগতো এবং তারা পারতো। তো তাদের ক্ষেত্রে কি ছিল? পড়াও ছিল, পারাও ছিল। তাদের পড়াও ছিল, পারাও ছিল। দ্বিতীয় ক্যাটাগরি কারা এই অর্গানিকের ক্ষেত্রে? যে ভাই তারা খুব পড়ে, তারা খুব পড়ে। কারণ অর্গানিক আসলে তুমি যখন টপিকগুলো একটু আলাদা আলাদা করে সবকিছু একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, তখন তোমার ওই অর্গানিক চ্যাপ্টারটা না অনেক ভালো লাগে। কিন্তু তারা পারে না, কিন্তু তারা পারে না। কেন পারে না সেটা আমি বলতেছি, তারা পারে না। আর তৃতীয় ক্যাটাগরির যারা, তৃতীয় ক্যাটাগরি কারা? যে ভাই তাদের অর্গানিক চ্যাপ্টারটাই ভালো লাগে না, তাদের অর্গানিক চ্যাপ্টারটাই ভালো লাগে না। এই যে অর্গানিকের উপর যে তারা পড়বে, এই অর্গানিক নিয়ে তারা কোনো ইন্টারেস্টই পায় না, এবং এই ইন্টারেস্ট না পাওয়ার কারণে তারা না পড়ে, না তারা পড়ে, না তারা পারে। তারা পড়েও না, তারা পারেও না, তারা পড়েও না, তারা পারেও না। আজকের আমার ক্লাসটা হবে এই তিন ক্যাটাগরি মানুষদের জন্যই, এই তিন ক্যাটাগরি মানুষদের জন্যই। যে ভাই আমি তোমাদের আইডিয়া দিব, আমি তোমাদের উপর একটা কনক্রিট আইডিয়া দিব যে ভাই আসলে অর্গানিক চ্যাপ্টারটা কিভাবে পড়তে হয়, বোথ ফর এইচএসসি এবং বোথ ফর মেডিকেল। মেডিকেলের জন্য তুমি কিভাবে পড়বা এবং এইচএসসির জন্য তুমি কিভাবে পড়বা, এবং এই যে মেডিকেলের জন্য যখন তুমি পড়বা তখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ তুমি কিভাবে করবা, তখন তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ তুমি কিভাবে করবা। ওকে, আচ্ছা একজন আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমি যদি মেডিকেলের জন্য যদি অর্গানিক পড়তে চাই কিভাবে পড়বো? আগে আমি তোমাদের দেখাই যে ভাই আমরা আসলে কিভাবে পড়াই, আমরা কিভাবে পড়াই। এই যে ধরো আমাদের প্রি মেডিকেল, এই যে আমাদের প্রি মেডিকেল, এই প্রি মেডিকেল আমরা কি করছি? এই প্রি মেডিকেলে আমরা পুরো চ্যাপ্টারের উপর ডিটেইল ক্লাস নিচ্ছি। তোমাদের যে শর্ট সিলেবাস আছে, তোমাদের যেটার উপর এইচএসসি, সেটার উপর আমরা ডিটেইলড ক্লাস নিচ্ছি এবং প্রত্যেকটা টপিক এক্সপ্লেইন করে প্রত্যেকটা টপিকের থেকে কোনটুকু পড়তে হবে, কোনটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একে তো তোমরা এলজিপি এর ক্লাস তো পাচ্ছই, তার সাথে আমরা ডিটেইল ক্লাস নিচ্ছি। তারপর কি করছি? এই যে এইরকম অ্যানালাইটিক ক্লাস, যেখানে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করছি, যেখানে আমরা ভাইয়া কোশ্চেন ব্যাংক সলভ করছি। এবং মনে রাখবা যে ভাই আমাদের প্রিপারেশনের জন্য কোশ্চেন ব্যাংক সলভ করা বা কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করা খুবই 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 গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? সো আমরা কি করছি? আমরা কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইজ করাই দিচ্ছি। এই যে আজকের ক্লাসে তুমি দেখবা যে ভাই কিভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করতে হয়, এবং ডিটেল ক্লাসের সাথে তুমি রিলেট করতে পারবা যে ভাই তাহলে তো আমরা ক্লাসে অনেক কিছু পড়ছিলাম। আসলেই তো আজকে যখন তুমি রিলেট করবা, যে যারা আমাদের প্রি মেডিকেলে ক্লাস করেছো তারা কিন্তু বুঝতে পারবা যে ভাই ক্লাসে যা পড়াইছিলেন সেটা কিন্তু আসে পরীক্ষায়। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা আমরা এইভাবে করব, এবং তুমি বুঝবা একটা টপিকের যদি তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করো সেই টপিকটা থেকে কি কি আরো পড়তে হয়। ঠিক আছে? সো এইভাবে আসলে পড়তে হয় যদি তুমি মেডিকেলের জন্য ভালো করতে চাও। একে তো তুমি ডিটেলসে পড়বা, আমাদের ক্লাসটা করবা, তুমি বই পড়বা ডিটেলসে, দেন কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করবা। আমরা সলভ টাস্ক দিচ্ছি, তোমরা সেটা সলভ করবা, তোমরা সেটা পড়বা, দেন তুমি অনুসরণী প্রশ্ন ব্যাংক সলভ করবা, দেন তুমি অন্যান্য অনেক ক্লাস করবা। আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভের উপর দেখো আমরা তোমাদের ক্লাস নিচ্ছি, তারপর অনুসরণীর উপর আমরা রেকর্ডেড দিব, কোশ্চেন ব্যাংকের উপর আমরা কি রেকর্ডেড দিব। সো এইভাবে আমরা আসলে সলভ করবো। এবং আজকে একটা সত্য কথা বলি, আমি প্রি মেডিকেলে ভর্তি হইতাম না, আমি আমার টাইমে প্রি মেডিকেলে ভর্তি হইতাম না। আমার একটা বন্ধু, সে বন্ধু আমাকে অনেক জোর করে যে আরে ভর্তি হ, সমস্যা নাই তো, অনেক সময় আছে, তুই ভর্তি হয়ে যা। সেই ভর্তি হইলাম, ভর্তি হওয়ার মাধ্যমে একটা গাইডলাইন পেলাম, এবং বই এরকম ভাবে গাইডলাইনের মাধ্যমে আমি নিজে নিজে পড়া শিখলাম, এবং সেটা পড়তে 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 ভাইয়ার গাইডলাইন থেকে শুরু করে অনেকভাবে আজকে আমি ঢাকা মেডিকেলে পড়ছি। সো এই যে তোমরা যারা এখন ক্লাস দেখছো, তোমরা যদি তোমার বন্ধুদের এরকম উপকার করতে চাও, আমি কিন্তু বানায় কাহিনী বলতেছি, এটা সত্য কাহিনী। তো তুমি যদি তোমার বন্ধুদের উপকার করতে চাও, ক্লাসে শেয়ার করে দিতে পারো, এটা তোমার জন্য বেটার হবে এবং তোমার বন্ধুর জন্য বেটার হবে। সো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ক্লাসটা হবে জৈব যৌগের বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন সলভ 2, 1 নাম্বার ক্লাসটা তোমরা দেখে নিও। ওকে, তাহলে আমরা শুরু করি যে ভাই কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়। প্রথম প্রশ্ন, নিচের কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে?
নিচের কোনটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হলো অ্যালডোল ঘনীভবন আর একটা হলো ক্যানিজারো। উত্তর দাও, অ্যালডোল ঘনীভবন কারা প্রদর্শন করবে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা প্রদর্শন করবে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা প্রদর্শন করবে? আমরা যখনই এই অ্যালডোল বা ক্যানিজারো, তখনই আমাদের মাথায় একটা শব্দ আসে না, আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন। আমি তোমাদের ক্লু দিয়ে দিচ্ছি যে ভাই আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন। এখন মনে করার চেষ্টা করো, উত্তর কি হবে? এই যে অনেকে উত্তর দিচ্ছ, সৌরভ সঠিক উত্তর দিয়েছ, মুস্তাক সঠিক উত্তর দিয়েছ, ভেরি গুড। তারপর মুস্তাক তুমি আবার সঠিক উত্তর দিয়েছো, আরেকজন মুস্তাক। ওকে, আচ্ছা, এটার উত্তর কি? এটার উত্তর হলো ভাই আমাদের ডি, CH3CHO। কেন? কেন? এই অ্যালডোল আর ক্যানিজারো থেকে আমাদের কি জানতে হয়? সর্বপ্রথম যে ধরনের প্রশ্ন আসে, একটা হলো যে ভাই এখানে কয়েকটা নাম দেওয়া থাকবে, কয়েকটা ফর্মুলা দেওয়া থাকবে বা সংকেত দেওয়া থাকবে, সেই সংকেত থেকে তোমাকে প্রশ্ন করা হবে যে ভাই কোনটা আমাদের কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। সো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার শর্ত কি? ভাই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হলো যে ভাই আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, এবং সেই হাইড্রোজেনকে আমরা বলবো আলফা হাইড্রোজেন। সো আমাদের আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে ভাই আসলে আলফা হাইড্রোজেন কোনটা? আমরা তো এই জায়গায় অনেক থিওরি যে ভাই অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড ও কিটোনে অ্যালডোল বিক্রিয়া ঘটে, আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেন পরমাণুকে আলফা হাইড্রোজেন বলে। কিন্তু আসলে আলফা হাইড্রোজেন কোনটা? ভাই দেখো, তুমি যদি একটা সংকেত নাও, যেটা আসলে দেয় সেটাই যদি আমি নেই, ধরো CH3CHO, এখানে কার্যকরী মূলক কোনটা? এখানে ভাইয়া কার্যকরী মূলক কোনটা? এখানে আমাদের CHOটা কার্যকরী মূলক না? এই যে ভাই CHO আছে, এটা আমাদের কার্যকরী মূলক না? এটা আমাদের কার্যকরী মূলক না? এই কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটা থাকবে, এই কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটা থাকবে সেটাকে আমরা বলি আলফা কার্বন। সেটাকে আমরা কি বলি? আলফা কার্বন। সেটাকে আমরা কি বলি ভাইয়া? আলফা কার্বন। সেটাকে আমরা কি বলি? আলফা কার্বন। আর সেই আলফা কার্বনের সাথে যদি আমাদের হাইড্রোজেন থাকে, সেটাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন। সেটাকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? আলফা হাইড্রোজেন। ওকে, বুঝতে পারছো এখন যে ভাই একটা কার্যকরী মূলক, এই CHOটা কি? কার্যকরী মূলক। এই CHOটা কি ভাই? আমাদের কার্যকরী মূলক। এই CHOটা হলো আমাদের কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি ভাই? আলফা কার্বন। সেটাকে আমরা কি বলি? আলফা কার্বন। এবং সেইটার সাথে যে হাইড্রোজেনটা যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি? আলফা হাইড্রোজেন। সো এইখানে যতগুলো মৌল দেওয়া থাকবে বা এখানে যতগুলো যৌগ দেওয়া থাকবে, যেইটার মাঝে আমাদের আলফা হাইড্রোজেন থাকবে সেটাই কি প্রদর্শন করবে? সেটাই আমাদের প্রদর্শন করবে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ওকে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই আরেক ধরনের প্রশ্ন আসে না? তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই আরেক ধরনের প্রশ্ন আসে না, সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা আমি তোমাদের বোঝাবো পরের প্রশ্ন সলভ করার পরে। পরের প্রশ্ন সলভটা করো যে ভাই কোন যৌগ অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াতে? তুমি যদি আগেরটা বুঝে থাকো এটা তুমি পারবে, এটার উত্তর দাও। দেখো এটা কবে আসছে যে ভাই 2023-24-এর মেডিকেল ভর্তি পরীক্ষা আছে, খুবই রিসেন্ট। সো এই ধরনের প্রশ্ন আমাদের বারবার আসবে। এটার উত্তর কি? ভাইয়া SSC তে ইমপ্রুভ দিলে কি মেডিকেল এক্সাম দেওয়া যাবে? ভাইয়া SSC তে ইমপ্রুভ দিলে বর্তমান সার্কুলার অনুসারে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যায় না। ওকে, আচ্ছা, ভেরি গুড মিসরাত জাহান, ভেরি গুড, সঠিক উত্তর দিয়েছো। মুস্তাক তুমি সঠিক উত্তর দিয়েছো। তারপর রাদিয়া রাইসা সঠিক উত্তর দিয়েছো। তারপরে শ্যামল বাবু সঠিক উত্তর দিয়েছো। সৌরভ সঠিক উত্তর দিয়েছো। এটার উত্তর কি ভাই? আমাদের
এটার উত্তর হলো আমাদের এ। এটার উত্তর কি ভাইয়া? এ। সেম ভাবে আমাদের এই জায়গায় যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে আমাদের কি দিবে? তাহলে আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। যদি আমাদের এই জায়গায় আলফা হাইড্রোজেন থাকে সেটাই আমাদের কি দিবে ভাইয়া? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। এখানে তুমি দেখো যে ভাই এই যে সি, এই সিটা কি? এই সিটা আমাদের আলফা কার্বন না? এই সিটা আমাদের আলফা কার্বন না? এবং সেটার সাথে যে হাইড্রোজেনটা আছে সেটা কি? সেটা হলো আমাদের আলফা হাইড্রোজেন। সো যেহেতু এটাতে আমাদের আলফা হাইড্রোজেন আছে সেহেতু এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। পরেগুলো দেখো তো যে ভাই এইটা তো আমাদের আলফা কার্বন, এটা আমাদের কি আলফা কার্বন, কিন্তু এটার সাথে কি কোনো হাইড্রোজেন আছে? নাই, এটার সাথে কোনো হাইড্রোজেন নাই। এটার সাথে কি কোনো আলফা কার্বন আছে? এটার সাথে কোনো আলফা কার্বনই নাই। আমরা অনেকে ভুল করি যে ভাই HCHO হাইড্রোজেন দেখে আমরা এটা উত্তর দিয়ে দিই, কিন্তু এখানে তো আমাদের আলফা কার্বনই নাই। যদি আমাদের কার্বনই না থাকে আলফা, তাহলে তো আমাদের আলফা হাইড্রোজেন আসার প্রশ্নই আসে না। ঠিক আছে? সো তারপরেরটাই দেখো যে ভাই এইটাই তো একটা মূলক, অ্যারাইল মূলক। সো অ্যারাইল মূলকে কি আমাদের কোনো হাইড্রোজেন আছে যুক্ত? নাই। সো উত্তর কি হবে? উত্তর হবে এ। উত্তর হবে কি ভাইয়া? এ, যেটাতে আমাদের আলফা হাইড্রোজেন আছে, যেটাতে আমাদের কি আছে? আলফা হাইড্রোজেন। ওকে ওকে। আচ্ছা, এখন এইচএসসিতে এক ধরনের প্রশ্ন আসে। এইচএসসিতে এক ধরনের প্রশ্ন আসে, যে প্রশ্নটা কেমন, যে ভাই নিচের কোনটি সত্য, নিচের কোনটি মিথ্যা, এরকম কয়েকটা প্রশ্ন আসে। ওই সময় আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আর ক্যানিজারো বিক্রিয়ার ব্যাপারে কয়েকটা শর্ত জানতে হয়। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত জানতে হয়। কয়েকটা কি জানতে হয় ভাইয়া? শর্ত জানতে হয়। কি কি শর্ত? 1 নাম্বার, অ্যালডোল ঘনীভবনের ক্ষেত্রে কি ভাই? আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে ভাইয়া? আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখন ক্যানিজারোতে কি? ক্যানিজারো ক্ষেত্রে কি ভাই? ক্যানিজারোর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকা যাবে না। আলফা হাইড্রোজেন থাকা যাবে না। তো আলফা হাইড্রোজেন বিহীন, বা আমরা বলি আলফা হাইড্রোজেন থাকবে না। আলফা হাইড্রোজেন থাকবে না। তো প্রথমটাই কি? প্রথমটাই হলো আলফা হাইড্রোজেন রিলেটেড। প্রথমটাই কি রিলেটেড ভাইয়া? আলফা হাইড্রোজেন রিলেটেড। কি রিলেটেড ভাইয়া? আলফা হাইড্রোজেন রিলেটেড। তারপরেরটা কি? তারপরটা দেখো একটু ইন্টারেস্টিং। তারপরটা একটু ইন্টারেস্টিং দেখো, এই অ্যালডোলে আমাদের ল আছে না? অ্যালডোলে আমাদের ল আছে না? সো ল দিয়ে তুমি মনে রাখবা লঘু। ল দিয়ে তুমি কি মনে রাখবা? লঘু। ল দিয়ে তুমি কি মনে রাখবা? লঘু। আর তুমি লঘুর বিপরীত দিয়ে মনে রাখবা ভাই গাঢ়। লঘুর বিপরীত দিয়ে তুমি কি মনে রাখবা? গাঢ়। সো আমাদের এই যে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এইটায় আমাদের লঘু ক্ষারের উপস্থিতিতে, লঘু ক্ষারের উপস্থিতিতে আমরা ধরে নেই সোডিয়াম হাইড্রোক্সাইড, এর উপস্থিতিতে কার্বন আয়ন তৈরি হয়। কি তৈরি হয় ভাইয়া? কার্বন আয়ন তৈরি হয়। আর এইখানে আমাদের কি হবে ভাইয়া? গাঢ় ক্ষারের উপস্থিতিতে বা গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে, গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে। বুঝতে পারছো? যে ভাই তুমি একটু কোশ্চেন ব্যাংক ঘাটলে তুমি দেখতে পারবা, একটু টেস্ট পেপার ঘাটলে তুমি দেখতে পারবা যে ভাই এই একটায় তোমার লঘু বলা আছে, আবার গাঢ় বলা আছে। তখন তোমাকে প্রশ্ন করতেছে কোনটি সত্য কোনটি মিথ্যা। অনেক সময় আমাদের আসে না 1, তারপরে 2, 1 2 3, এটার যে উত্তর এরকম প্রশ্নে আমাদের এগুলো বারবার আসে যে ভাই কোনটা সঠিক বা নিচের কোনটি সঠিক। সো এইটার ক্ষেত্রে আমাদের এটা জানতে হয় যে ভাই কোনটায় লঘু কোনটায় গাঢ়, কোনটায় লঘু কোনটায় গাঢ়। ওকে, এটা একটা গেল। আরেকটা কি আছে ভাই? দেখো এই জায়গায় ক্যানিজারো, ক্যানিজারো। সো এই শব্দের মধ্যেই একটা জারণ জারণ কথা আছে না? এই শব্দের মধ্যেই একটা জারণ জারণ কথা আছে না? সো মনে রাখবা এখানে আমাদের কি হবে ভাইয়া? একই সাথে জারণ বিজারণ বিক্রিয়া হবে। একই সাথে কি হবে ভাইয়া? জারণ বিজারণ বিক্রিয়া।
একই সাথে জারণ বিজারণ বিক্রিয়া হবে, এবং এটাকে আমরা কি বলি, এগুলাকে আমরা বলি ভাইয়া অসামঞ্জস্য বিক্রিয়া। এগুলাকে আমরা কি বলি, অসামঞ্জস্য বিক্রিয়া। কি বলি ভাইয়া, অসামঞ্জস্য বিক্রিয়া। এগুলাকে আমরা কি বলি ভাইয়া, অসামঞ্জস্য বিক্রিয়া। একদম সরাসরি প্রশ্ন আসে যে ভাই ক্যানিজারো আর অ্যালডোল, ক্যানিজারো আর অ্যালডোল কোনটায় আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হয়, কোনটায় আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হয়? উত্তর কি হবে? উত্তর হবে ভাই আমাদের ক্যানিজারো। উত্তর কি হবে ভাই আমাদের? ক্যানিজারো। ওকে, আর এই জায়গায় আমাদের যে কার্বন আয়নটা তৈরি হইলো, এই জায়গায় যে আমাদের কার্বন আয়নটা তৈরি হইলো, এটার মাধ্যমে কি হবে? এটার মাধ্যমে কি হবে ভাই? এটার দ্বারা কি হবে? এইটার দ্বারা ভাইয়া নিউক্লিওফিলিক সংযোজন হবে। কি হবে ভাইয়া? নিউক্লিওফিলিক সংযোজন। এটা দ্বারা কি হবে ভাইয়া? নিউক্লিওফিলিক সংযোজন। এটা দ্বারা কি হবে ভাইয়া? নিউক্লিওফিলিক সংযোজন। ওকে, তাহলে ব্যাপারটা দেখো, তিনটা জিনিস শর্ত। এটা আমরা কি পড়তেছি ভাইয়া? শর্ত পড়তেছি। কিসের ক্ষেত্রে ভাইয়া? অ্যালডোল ঘনীভবন আর ক্যানিজারো বিক্রিয়া। এখানে প্রথমটা দেখো, একটা হলো আলফা হাইড্রোজেন থাকতে হবে, আর এই জায়গায় আলফা হাইড্রোজেন থাকা যাবে না। দ্বিতীয়টা দেখো, এই জায়গায় হলো লঘু ক্ষার আর এই জায়গায় হলো গাঢ় ক্ষার। তারপরে তৃতীয়টা দেখো, এই জায়গায় যে কার্বন আয়নটা তৈরি হয়েছিল সেটা আমাদের কি হলো? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিল। আর এই যে ক্যানিজারো, এখানে কি হয় ভাইয়া? আন্তঃআণবিক জারণ বিজারণ অসামঞ্জস্য বিক্রিয়া। আন্তঃআণবিক জারণ বিজারণ অসামঞ্জস্য বিক্রিয়া। বুঝতে পারছো? এইখানে বোর্ডে যতটুকু লেখা আছে, এখান থেকে তোমাদের রেগুলার এবং রেগুলার এমসিকিউ প্রশ্ন আসে, রেগুলার বেসিসে। ওকে, তাহলে একটু এইটুক নোট করে নাও বা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এইটুক নোট করে নাও বা একটু একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, একটা হলো অ্যালডোল ঘনীভবন আর একটা হলো ক্যানিজারো ক্ষেত্রে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাই আপনি তাহলে দুইটাই কিভাবে ব্যালেন্স করলেন? ভাই দেখো, দুইটা ব্যালেন্স করছে কিভাবে? দিন রাত কষ্ট করে। আমরা অনেকে ভাবি কি যে তাকদিরই সব, আমরা কোনো কষ্ট করব না। সো তাকদির ঠিক আছে, তাকদির অনেক কিছু। এই তাকদির আমাদের জীবনের একদম সবকিছুই নিয়ন্ত্রণ করে বলতে পারো। বাট এই তাকদির আমাদের কি চেষ্টা করতে হবে না? আমি যে সবকিছু ভেবে রাখি যে ভাই আমি পড়লাম না, একদিন এমন হবে যে ভাই মেডিকেলে আমি ভর্তি পরীক্ষায় গেলাম, 100টা আমি আন্দাজে দাগাইলাম, আমি ঢাকা মেডিকেলে চান্স পাবো যদি আমার তাকদিরে লেখা থাকে, কিন্তু তুমি কষ্ট করছো না। এইভাবে হয় না আসলে কাজগুলো। আমাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কষ্ট করতে হবে, আমাদের সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, এবং সৃষ্টিকর্তার কাছে চাইলে ইনশাল্লাহ তুমি পাবা। তুমি যা চাচ্ছ সেটা পাবা, কিন্তু এটার জন্য তোমার সর্বোচ্চ কষ্ট করতে হবে। আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছি এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। ঠিক আছে, শুধুমাত্র তাকদীর বা আমার কপালে আছে যা এটাই হবে। হ্যাঁ, তুমি কষ্ট করবা এবং কষ্ট করার পর তুমি বলবা যে ভাই কপালে যা আছে তাই হবে, কিন্তু তোমার কষ্টটা করতে হবে। ওকে, আচ্ছা, একদম প্রশ্ন করছে ভাই অসামঞ্জস্য বিক্রিয়াটা যদি একটু বোঝাতেন। অসামঞ্জস্য বিক্রিয়া জিনিসটা কি? ভাই দেখো, অসামঞ্জস্য ব্যাপারটা দেখো, অসামঞ্জস্য। আমি এটার একটা এমসিকিউ একদিন সলভ করাইছিলাম, এটার একটা এমসিকিউ আমি সলভ করাইছিলাম আগের দিন। এমসিকিউটা কেমন? যে ভাই আমার বিক্রিয়ার, ধরো এটা একটা বিক্রিয়া, ধরো এটা একটা বিক্রিয়া হচ্ছে, তাই তো? এই পাশে যা আছে এটাকে আমরা বলি বিক্রিয়ক, এই পাশে যা আছে সেটাকে আমরা বলি বিক্রিয়ক, আর এই পাশে যা আছে সেটাকে আমরা বলি উৎপাদ। এই পাশে যা আছে সেটাকে আমরা বলি উৎপাদ। এই পাশেটা হলো বিক্রিয়ক আর ওই পাশেটা হলো উৎপাদ। ধরে নাও, ধরে নাও, জাস্ট একটু মনে রাখো, আমি উদাহরণ দিয়ে আগের দিন দেখাইছিলাম, আবার তোমাদের একদিন দেখাই দিব। ধরে নাও এই বিক্রিয়কে, ধরে নাও এই বিক্রিয়কে এমন একটা মৌল আছে, ধরে নাও এই বিক্রিয়কে এমন একটা মৌল আছে যে মৌলটার ধরো Cl2, ক্লোরিন গ্যাস, এটা ধরো ক্লোরিন গ্যাস। এখন এইখানে এই ক্লোরিনের জারণ সংখ্যা কত? এখানে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা কত? 0। এখানে আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা কত ভাইয়া? 0। এখন ধরো বিক্রিয়া হয়ে গেল, এখন ধরো বিক্রিয়া হয়ে একটা ক্লোরিন গেল একটার সাথে, আরেকটা ক্লোরিন গেল আরেকটার সাথে, এবং দুইটা ভিন্ন ভিন্ন যৌগে প্রবেশ করলো। এখানে তো দুইটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন পরমাণু আছে না, একটা অণু, একটা ক্লোরিন অণু, সেখানে আমাদের দুইটা ক্লোরিন পরমাণু আছে। তার মাঝে একটা গেল একটার সাথে, আরেকটা গেল আরেকটার সাথে, এবং
এই দুইটার জারণ সংখ্যা কেমন হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। এই দুইটার কি হয়ে গেল ভাইয়া? জারণ সংখ্যা ভিন্ন হয়ে গেল। এই দুইটার ভাইয়া জারণ সংখ্যা ভিন্ন হয়ে গেল। জারণ সংখ্যা কেমন হয়ে গেল ভাইয়া? ভিন্ন। যখন এই বিক্রিয়কে জারণ সংখ্যা 1 থেকে উৎপাদে গিয়ে জারণ সংখ্যা ভিন্ন হয়ে যায়, উৎপাদে গিয়ে জারণ সংখ্যা ভিন্ন হয়ে যায়, এটাকে আমরা বলি অসামঞ্জস্য বিক্রিয়া। এটাকে আমরা কি বলি ভাইয়া? অসামঞ্জস্য বিক্রিয়া। এটাকে আমরা বলি ভাইয়া অসামঞ্জস্য বিক্রিয়া। এটা একদম আমি সহজভাবে বোঝাইছি, এরকম ভাবে তোর আরো অন্যান্য অনেক ভাবে বোঝানো যায়। এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য বোঝাচ্ছি আর কি, যে ভাই এটাই হলো অসামঞ্জস্য বিক্রিয়া। এটা হলো আমাদের কি? অসামঞ্জস্য বিক্রিয়া। কেমন বিক্রিয়া? অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে এটা যদি অসামঞ্জস্য বিক্রিয়া হয়, আরেকটা সামঞ্জস্য বিক্রিয়া থাকবে না? আরেকটা তো আমাদের সামঞ্জস্য বিক্রিয়া থাকবে। তাহলে সামঞ্জস্য বিক্রিয়াটা কি? সামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? আমি এটার উপরেই লিখে দিই, এটার উপরেই লিখে দিই, ধরো লিখে দিই, যদি আমাদের এমন একটা রিয়াকশন বা বিক্রিয়া যেটায় আমাদের বিক্রিয়কে ধরো এক্স প্লাস এক্স এবং এই জায়গায় গিয়ে ধরো x2, সো এই জায়গায় আমাদের ছিল ভিন্ন, এই জায়গায় আমাদের কেমন ছিল? ভিন্ন। এই জায়গায় আমাদের বিক্রিয়কে ছিল জারণ সংখ্যা ভিন্ন, বিক্রিয়কে আমাদের জারণ সংখ্যা ও এন দ্বারা অক্সিডেশন নাম্বার ভিন্ন, এবং আমাদের যে উৎপাদ এখানে গিয়ে জারণ সংখ্যাটা কেমন হয়ে গেল? একই হয়ে গেল বা সমান হয়ে গেল, একই হয়ে গেল বা সমান হয়ে গেল। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ভাইয়া সামঞ্জস্য বিক্রিয়া। এটাকে আমরা কি বলবো ভাইয়া? সামঞ্জস্য বিক্রিয়া। এবং এই রিলেটেড তোমাদের ভাইয়া এমসিকিউ আসে, এই রিলেটেড তোমাদের এমসিকিউ আসে। এই রিলেটেড তোমাদের এমসিকিউ আসে যে ভাই নিচের কোনটা সামঞ্জস্য বিক্রিয়া, নিচের কোনটি অসামঞ্জস্য বিক্রিয়া। ওকে, আশা করি বুঝতে পারছো। বলো, কেউ না বুঝে থাকলে বলো, কেউ না বুঝে থাকলে বলো, কেউ যদি না বুঝে থাকো বলো। বুঝতে পারছো যে ভাই বিক্রিয়ক আর উৎপাদ, বিক্রিয়কে যদি জারণ সংখ্যা 1 থাকে এবং উৎপাদে গিয়ে যদি ভিন্ন হয়ে যায়, এটাকে আমরা বলি অসামঞ্জস্য বিক্রিয়া। এবং বিক্রিয়কে যদি ভিন্ন থাকে, উৎপাদে গিয়ে যদি 1 হয়ে যায়, সেটাকে আমরা বলি সামঞ্জস্য বিক্রিয়া। বুঝতে পারছো? হ্যাঁ, একটা আরেকটা সম্পূর্ণ উল্টা, ভাইস ভার্সা। ওকে, বুঝতে পারছো? ভাই আপনি তো ট্রিক শিখাচ্ছেন। ভাই দেখো আমাদের এই যে পুরো মেডিকেল এডুকেশনটা আমরা বলি, বা এই যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে যেটা শুরু হয়, আমরা এটাকে ট্রিক্সের মাধ্যমে সহজভাবে শেখার চেষ্টা করব। অনেক সময় কি আমরা কি করি যে ভাই শব্দের মাধ্যমে আমরা উত্তর বের করি। যেমন আমি একটা উদাহরণ দিই, যে উদাহরণটা খুব সুন্দর। এটা কি লিখছো? এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? ভেরি গুড। ওকে, জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, আমরা শুরু করি। ভাই দেখো অনেক ক্ষেত্রে আমরা কি করি, যে ভাই ধরো একটা ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি বাদ দিলাম, ট্রলি ধরো, বা আমাদের বইতে যেটা আছে লন রোলার, লন রোলার। আমাদের প্রশ্ন আসে যে ভাই এটা কি আমাদের ঠেলা সহজ নাকি টানা সহজ? এটা কি আমাদের ঠেলা সহজ নাকি টানা সহজ? যে ভাই ঠেলা, এটা কি আমাদের ভাই ঠেলা সহজ নাকি টানা সহজ? ঠেলা সহজ নাকি টানা সহজ? এখন এটা ভাই আমরা সবাই জানি, আমরা সবাই চ্যাপ্টার 2 তে ভেক্টরে এটা খুব ভালো মতন পড়ছি। এর জন্য আমাদের ধরো এটা বের করা খুবই সহজ, বা আমরা একদম ঠাড়া। আর অনেক ক্ষেত্রে কি হয়, এক্সাম হলে না আমরা কনফিউজড হয়ে যাই। সেই কনফিউশনের জন্য আমরা কিভাবে অনেক সময় পড়ি, সবাই পড়ি না, অনেক সময় আমরা এইভাবে পড়ি যে ভাই দেখো ঠেলাতে কি আছে, ঠেলাতে আছে ঠ, ঠেলাতে কি আছে ঠ, সো ঠ দিয়ে হবে হলো কঠিন, ঠ দিয়ে কি হবে, ঠ দিয়ে হবে কঠিন। এটা জাস্ট আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, এটা জাস্ট আমি তোমাকে একটা উদাহরণ দিলাম যে ঠেলাতে ঠ আছে, ঠ দিয়ে হবে কঠিন, আর টানা হবে উল্টা সহজ, তাই না? তো এটা হলো আমরা জাস্ট এমনি উদাহরণ দিয়ে বুঝাই। এখন এটা যদি ধরো ফিজিক্স আমি পড়াচ্ছি, জিমি ভাই হঠাৎ করে এসে বলবে যে এটা তুই কি পড়াইতেছ, এটা তো হচ্ছে না। এইরকম ভাবে সূত্র, আমরা এভাবে সূত্র দিব কস থিটা সাইন থিটা, তারপর আমরা প্রমাণ করব। কিন্তু আমরা মেডিকেলের ক্ষেত্রে এভাবে করে ফেলি। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওই যে আমাদের অ্যালডোল যে পড়াইলাম, অ্যালডোলের ল, লতে লঘু, এভাবে আমরা মনে রাখি আর কি।
বুঝতে পারছো? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। যে ভাই এই যে একটা বিক্রিয়া দেওয়া আছে, যে ভাই আমাদের একটা অ্যালকাইল গ্রুপ RCH2Br ব্রোমিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ইকুয়াল টু উৎপাদ। এখন বলছে নিচের কোন কৌশলের মাধ্যমে উপরে বিক্রিয়াটি ঘটে? নিচের কোন কৌশলের মাধ্যমে এই বিক্রিয়াটা ঘটে? বলো, নিচের কোন কৌশলের মাধ্যমে এই বিক্রিয়াটা ঘটে? হ্যাঁ, এরকম অসংখ্য আছে, এরকম আমাদের অসংখ্য ট্রিক্স আছে, বলো এটা উত্তর কি হবে? ভেরি গুড সিরাজুম মনিরা, ভেরি গুড, অনেক দ্রুত উত্তর দিয়েছো, আমি খুবই খুশি হয়েছি, প্রাউড অফ ইউ। ওকে, তারপর রহমান, ভেরি গুড। পার্থ, ভেরি গুড। ওকে, মোহাম্মদ আলী, ভেরি গুড। সাকিব, ভেরি গুড। আচ্ছা, এটার উত্তর কি হবে আমাদের? এটার উত্তর হলো আমাদের ডি, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, বা যেটাকে আমরা বলি হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। যেটাকে আমরা কি বলি ভাই? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বলি। কি বলি ভাই? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এটাকে অনেক কথা বলা আছে যে ভাই অ্যালকাইল হ্যালাইড, এইভাবে আমাদের SN2 বা আমাদের যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই জায়গায় অনেক ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা এই ব্যাখ্যাটার একটা ছবি নিয়ে রাখতে পারো, এই ব্যাখ্যাটার একটা ছবি নিয়ে রাখতে পারো। আমি তোমাদের বইয়ের থেকেই, তোমাদের বইতে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের একটা পার্থক্যের টেবিল আছে, সেই বই থেকে আমি তোমাদের তুলে দিব, সেই বই থেকে আমি তোমাদের তুলে দেব কয়েকটা লাইন, যে ভাই এই কয়েকটা লাইন মনে রাখলে এই রিলেটেড তুমি যে কোনো ধরনের প্রশ্ন সলভ করতে পারবা। ওকে, আচ্ছা, তুলছো? এটা যদি তুলে থাকো দেন আমি তোমাদের কয়েকটা লাইন লিখে দিব। ওকে, আচ্ছা, তার আগে এটা একটু বুঝাইও দিই, এটা একটু বুঝাইও দিই যে ভাই দেখো এই জায়গায় কি হচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাকুয়াস থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাকুয়াস থাকে তখন এখানে কি হবে? তখন এই যে অ্যালকাইল হ্যালাইড থাকলে সেখানে আমাদের কি হয়? এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। কি হয় ভাই? একটা প্রতিস্থাপন। সো এই জায়গায় যে আমাদের সংযোজন আছে এটা তো হবেই না, অপসারণ আছে সেটা তো হবেই না। তো হয় হবে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, হয় হবে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আমরা জানি যে ভাই অ্যালকাইল হ্যালাইড যখন থাকে সেইটার ক্ষেত্রে আমাদের কি হয়? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। আর অ্যারাইলের ক্ষেত্রে বা বেনজিনের যখন সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে সেটা ক্ষেত্রে ইলেকট্রোফিলিক। তো এইটাই আমরা লিখে দেব পরের পেজে। ওকে, লিখে নাও। এই ধরনের এমসিকিউ আসতে পারে, দুইটা থেকে মেইনলি আসে। একটা হলো সংযোজনের ক্ষেত্রে, আরেকটা হলো প্রতিস্থাপনের ক্ষেত্রে। একটা হলো সংযোজনের ক্ষেত্রে, আরেকটা হলো প্রতিস্থাপনের ক্ষেত্রে। একটা হলো সংযোজনের ক্ষেত্রে, আরেকটা হলো প্রতিস্থাপনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এটা ভাগ ভাগ করেই পড়ি, একটু ভাগ ভাগ করেই পড়ি। যে ভাই যদি আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখি, যদি আমরা ভাইয়া অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখি, আরেকটা আমাদের কি আছে ভাই? অ্যারোমেটিক। একটা হলো অ্যালিফেটিক, আরেকটা হলো অ্যারোমেটিক। যদি আমরা অ্যালিফেটিকের ক্ষেত্রে দেখি, যদি আমরা ভাইয়া অ্যালিফেটিকের ক্ষেত্রে দেখি, তাহলে কোনটা কোন ধরনের সংযোজন দেয়? কোনটা কোন ধরনের সংযোজন দেয়? আমরা না হয় প্রতিস্থাপন একটু পরে পড়ি, আগে সংযোজনটা বোর্ডে লিখে নিই। যে ভাই অ্যালিফেটিকের ক্ষেত্রে কোনটা কোন ধরনের সংযোজন দেবে? ধরো, ধরো দুই ধরনের আমরা সংযোজন জানি। কি কি? একটা হলো ইলেকট্রোফিলিক, একটা হলো নিউক্লিওফিলিক। একটা হলো আমাদের ইলেকট্রোফিলিক, একটা হলো আমাদের ইলেকট্রোফিলিক, আরেকটা হলো ভাই নিউক্লিওফিলিক। একটা হলো ইলেকট্রোফিলিক, আরেকটা হলো নিউক্লিওফিলিক। এখন বলো তো যে ভাই ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন কাদের কাদের মধ্যে হয়? ইলেকট্রোফিলিক সংযোজন কাদের কাদের মধ্যে হয়? কোন ধরনের যৌগে হয়? ইলেকট্রোফিলিক সংযোজন কোন ধরনের যৌগের মধ্যে হয়? উত্তর দাও, উত্তর দাও। ভেরি গুড, ভেরি গুড। ইলেকট্রোফিলিক সংযোজন হবে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনে। ইলেকট্রোফিলিক সংযোজন হয় হলো আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনে।
অ্যালকিন এবং অ্যালকাইন যোগে ইলেকট্রোফিলিক সংযোজন হয় কাদের মধ্যে ভাইয়া? অ্যালকিন এবং অ্যালকাইন যোগে, অ্যালকিন এবং অ্যালকাইন যোগে। ওকে, আর নিউক্লিওফিলিক কাদের মধ্যে হয়? কার্বনিল মূলক যুক্ত যৌগে। কাদের মধ্যে ভাইয়া? কার্বনিল মূলক যুক্ত যৌগে। কাদের মধ্যে ভাইয়া? কার্বনিল মূলক যুক্ত যৌগে। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এটাকে আমরা প্রকাশ করতে পারি ভাইয়া অক্সিজেনের সাথে ডাবল বন্ড, আর এই জায়গায় আমাদের দুইটা হাত ফাঁকা। ওকে, তাহলে আমাদের সংযোজনের ক্ষেত্রে যদি আমি অ্যালোফিটিক যৌগের কথা বলি, ইলেকট্রোফিলিক সংযোজন হবে কার মধ্যে? অ্যালকিন এবং অ্যালকাইন। আর নিউক্লিওফিলিক হবে কার মধ্যে? কার্বনিল মূলক যুক্ত যৌগে। ওকে, বুঝতে পারছো? ওকে, এখন যদি আমি অ্যারোমেটিক বলি, এখন যদি আমি ভাই অ্যারোমেটিক বলি, এখন যদি আমি ভাই অ্যারোমেটিক বলি, অ্যারোমেটিকের ক্ষেত্রে আমাদের কোন ধরনের মেকানিজমের মধ্যে হয়? অ্যারোমেটিকের মধ্যে আমাদের যে সংযোজন এটা হয় ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাইয়া? ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো যে ভাই আমাদের যদি সংযোজন নিয়ে এমসিকিউ আসে, যে ভাই আমাদের বললো যে ভাই নিচের একটা বিক্রিয়া দিল বা ওই যে এখানে একটা বিক্রিয়া দিল, এই বিক্রিয়াটি কোন কৌশলের মাধ্যমে হয়েছে? কোন কৌশলের মাধ্যমে? এখন দেখলা যে ভাই এটার সংযোজন, এটা দেখলা কি ভাইয়া? সংযোজন। এখন সংযোজনের মধ্যে ইলেকট্রোফিলিক হইতে পারে, নিউক্লিওফিলিক হইতে পারে, ফ্রি রেডিক্যাল হইতে পারে। তুমি শুরুতেই দেখলা সেটা হলো বেনজিন, শুরুতেই দেখলা কি? সেটা হলো বেনজিন, এবং সেই বেনজিনে আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিন, এই যে বেনজিনে আছে ভাই আমাদের বেনজিনে হাইড্রোজেন এবং ক্লোরিনের সংযোজন হচ্ছে, বেনজিনে হাইড্রোজেন এবং ক্লোরিনের সংযোজন হচ্ছে। তুমি বুঝে ফেলবা যে ভাই সেটা হইতেছে ফ্রি রেডিক্যাল মেকানিজমে। কিসের মাধ্যমে ভাই? ফ্রি রেডিক্যাল মেকানিজমে। এখন ধরো সেটা হলো আমাদের অ্যালিফেটিক একটা কম্পাউন্ড। তো অ্যালিফেটিক যদি কম্পাউন্ড হয়, সেটা ক্ষেত্রে যদি অ্যালকিন এবং অ্যালকাইন থাকে সেটা হবে ইলেকট্রোফিলিক মেকানিজম, আর যদি কার্বনিল মূলক যুক্ত থাকে তাহলে হবে নিউক্লিওফিলিক। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা হলো আমাদের সংযোজনের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে ভাই? আমাদের সংযোজনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা ভাই অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক বিষয়টা ভুলে যায়, যদি সহজ করে মনে রাখার মতন বসিয়ে দিতেন। ভাই দেখো অ্যারোমেটিক কি ভাই? অ্যারোমেটিক। ওকে, এই অ্যারোমেটিক মানে কি? ধরো আমার বেনজিন, সেই বেনজিনের মধ্যেই আমরা অ্যারোমেটিক বলি না? সো সেই বেনজিনে যদি আমাদের সংযোজন হয় কোনোদিন, সেই সংযোজনে হবে ফ্রি রেডিক্যাল। সেই সংযোজনে কি হবে ভাই? ফ্রি রেডিক্যাল কৌশলে। আর যদি এমন হয় যে ভাই আমাদের এই যে অ্যালিফেটিক, এই অ্যালিফেটিকের মধ্যে যদি আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন থাকে সেটা হবে ইলেকট্রোফিলিক, আর যদি আমাদের কার্বনিল মূলকযুক্ত কোনো যৌগে সংযোজন হয় সেটা হবে নিউক্লিওফিলিক। সেটা হবে কেমন? নিউক্লিওফিলিক। বুঝতে পারছো? ওকে, অনেকে বলতেছো বুঝছি ভাই। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখন একটু প্রতিস্থাপনেরটা দেখি। এখন আমরা একটু প্রতিস্থাপনেরটা দেখি। এখন আমরা একটু ভাই প্রতিস্থাপনেরটা দেখি। তাহলে প্রতিস্থাপনের ক্ষেত্রেও ধরো আমরা অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক ধরে নিলাম। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। ওকে, অ্যালিফেটিকের ক্ষেত্রে একদম সহজ সোজা সাপটা ভাষা। অ্যালিফেটিকের ক্ষেত্রে একদম সহজ সোজা সাপটা ভাষা কি? যে ভাই অ্যালকাইল হ্যালাইডে, এই যে ভাই আমাদের অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, সেই অ্যালকাইল হ্যালাইড যৌগে, সেই অ্যালকাইল হ্যালাইড যৌগে আমাদের নিউক্লিওফিলিক, কেমন ভাইয়া? নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে। কেমন প্রতিস্থাপন হবে ভাই? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে। যখনই আমাদের অ্যালিফেটিক একটা যৌগ দেখবা এবং ধরে নিবা সেটা হলো কি, দেখে নিবা যে সেটা অ্যালকাইল হ্যালাইড একটা যৌগ, তো সেই যৌগে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে। কেমন প্রতিস্থাপন হবে ভাই? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হবে। কেমন প্রতিস্থাপন?
নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওকে, বুঝতে পারছো? আর যদি আমাদের অ্যারোমেটিক হয়, অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হবে? অ্যারোমেটিকের একটা যৌগে ধরো বেনজিন, সেখানে আমাদের সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে না? কি থাকে ভাই? সঞ্চারণশীল পাই ইলেকট্রন। সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকায়, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকায় আমাদের এই জায়গায় সবসময় কি হবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কেমন হবে ভাইয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কি হবে ভাইয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কেমন হবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। সো ব্যাপারটা দেখো, ব্যাপারটা কি হচ্ছে আমাদের এই জায়গায়, যে ভাই প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের, একটা হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আর একটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আর একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপনটা হবে অ্যালিফিটিকের ক্ষেত্রে, আর ইলেকট্রোফিলিকটা হবে অ্যারোমেটিকের ক্ষেত্রে। এটা সহজ ভাষায়, এটা একদম সহজ ভাষায়, যে ভাই নিউক্লিওফিলিকটা হবে অ্যালিফিটিকের ক্ষেত্রে আর ইলেকট্রোফিলিকটা হবে আমাদের অ্যারোমেটিকের ক্ষেত্রে। নিউক্লিওফিলিক, অ্যালিফিটিক, ইলেকট্রোফিলিক, অ্যারোমেটিক। ওকে, আবার এইখন এইটা যদি তুমি আরো ডিটেলসে বুঝতে চাও, আমাদের একটু পরে এমসিকিউ আছে, যেটাতে আমরা আসলে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পড়বো, সো আমরা কি জানি? যে ভাই নিউক্লিওফাইল কি নেগেটিভ না, ঋণাত্মক না? নিউক্লিওফাইল তো নেগেটিভ, ঋণাত্মক। আর ইলেকট্রোফিলিক বা যেটা কি করে, ইলেকট্রোফাইল আর কি। তো আমাদের যে নিউক্লিওফাইল, এখান থেকে লিখে দিলে আবার তোমরা অনেকে কনফিউজ হয়ে যেতে পারো। ধরো এইটা এখানে বোঝাই নেই, ধরো এই জায়গায় আমাদের নিউক্লিওফাইল, কি ভাই বাংলায় লিখি, নিউক্লিওফাইল নতে নেগেটিভ, বা ঋণাত্মক, নতে নিউক্লিওফাইল নতে নেগেটিভ। আর ইলেকট্রোফাইলটা কি হবে? ইলেকট্রোফাইলটা হবে উল্টা। ইলেকট্রোফাইলটা কি হবে ভাইয়া? উল্টা। সো ইলেকট্রোফাইলটা হবে পজিটিভ। ইলেকট্রোফাইলটা কি হবে ভাইয়া? পজিটিভ। ইলেকট্রোফাইলটা হবে পজিটিভ। এখন তুমি একটু বোঝার চেষ্টা করো, যে ভাই অ্যারোমেটিক যৌগ, কি যৌগ ভাই? অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগে আছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন, কি আছে ভাই? ইলেকট্রন আছে। কি আছে? ইলেকট্রন। ইলেকট্রন মানে কি জানি আমরা? নেগেটিভ না? নেগেটিভের কাছে কে যাবে? পজিটিভ যাবে না? নেগেটিভের কাছে কি যাবে? পজিটিভ যাবে। সো এই পজিটিভটা যাবে কিসের ক্ষেত্রে? ইলেকট্রনের কাছে। সো এই জায়গায় আমাদের কি হবে? ইলেকট্রোফাইল করবে প্রতিস্থাপন, বা ইলেকট্রোফাইলটা প্রতিস্থাপনের ক্ষেত্রে যাবে। সো এটা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এটা কেমন প্রতিস্থাপন হবে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আবার শোনো, যে ভাই অ্যারোমেটিক যৌগ বা বেনজিন, সেই বেনজিন আমাদের সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। কি আছে ভাইয়া? সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে। সো সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকায় এই জায়গা কি একটু নেগেটিভ না? কম্পারেটিভলি নেগেটিভ। সো নেগেটিভের কাছে কে যাবে? পজিটিভ যাবে। ইলেকট্রোফাইল কি? পজিটিভ। সো এই ইলেকট্রোফাইলটা প্রতিস্থাপিত হবে। সো এটা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। একটা যখন বুঝবা, অপরটা অটোমেটিক বুঝে যাবা। একটা বুঝলে অপরটা অটোমেটিক বুঝে যাবা না? বুঝতে পারছো? সো এইটাই হলো আমাদের প্রতিস্থাপনের ক্ষেত্রে। সো তুমি যখন কোশ্চেনটা দেখবা, আমি কোশ্চেনটায় যাই একবার। এই দুইটা পেজ, আচ্ছা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও বা একটু লিখে নাও, এটাকে লিখে নাও। আমি যে দুইটা পেজ লিখছি, একটা হলো সংযোজনের ক্ষেত্রে, একটা হলো প্রতিস্থাপনের ক্ষেত্রে। একটা হলো সংযোজনের ক্ষেত্রে আর একটা প্রতিস্থাপনের ক্ষেত্রে, সংযোজনের ক্ষেত্রে একটা প্রতিস্থাপনের ক্ষেত্রে। এই দুইটা পেজ যদি তুমি মাথায় রাখো, তাহলে তুমি এই ধরনের যে কোনো প্রশ্নই পারবা। কোন ধরনের প্রশ্ন? এই যে এই ধরনের। ভাই দেখো এই জায়গায় কি একটা অ্যালকাইল হ্যালাইড না? এটা কি একটা আর এক্স রূপে আছে না? এটা একটা আর এক্স রূপে আছে না? মানে কি? অ্যালিফিটিক যৌগ না? অ্যালিফিটিক যৌগ মানে কি হবে? কেন্দ্রকোষী প্রতিস্থাপন হবে না? অ্যালিফিটিক যৌগ মানে কি? কেন্দ্রকোষী প্রতিস্থাপন হবে। বুঝতে পারছো? সো আমাদের সংযোজনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে ভাই? সংযোজনের ক্ষেত্রে এই পৃষ্ঠা
সংযোজনের ক্ষেত্রে এই পৃষ্ঠা, আর প্রতিস্থাপনের ক্ষেত্রে এই পৃষ্ঠা। এই দুটা যদি তুমি মনে রাখো, এই দুইটা মনে রাখলে তুমি যে কোনো ধরনের এমসিকিউ পারবা, এই রিলেটেড যে কোনো ধরনের এমসিকিউ পারবা। ওকে, বুঝতে পারছো? অনেকে মনে করতে পারে ভাই একটা এমসিকিউর জন্য আপনি কত সময় নিচ্ছেন? ভাই দেখো আমি এই একটা এমসিকিউর জন্য এত সময় নিচ্ছি কারণ এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ আসে, এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ আসে। ওকে, আচ্ছা ভাই অর্গানিক কেমিস্ট্রি থেকে কয়টা এমসিকিউ হয় মেডিকেলে? ভাই দেখো এটা আসলে বলা যায় না, এটা এক একবার এক এক রকম ভ্যারি করে, বাট অর্গানিক কেমিস্ট্রি ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। অন অ্যারাউন্ড 4টা থেকে 5টা আসে প্রতি বছরই, প্রায় প্রায় 4টা থেকে 5টা আসে, বা এটার বেশিও আসতে পারে, বা এটা কমও আসতে পারে, বাট এভারেজে 3টা 4টা বা 4টা 5টা। ওকে, পরের প্রশ্ন, SN1 বিক্রিয়ায় কতগুলো ধাপ আছে? SN1 বিক্রিয়ায় কতগুলো ধাপ আছে? প্রশ্নের উত্তর দাও। SN1 বিক্রিয়ায় কতগুলো ধাপ আছে? হ্যাঁ, অনেক ইজি হয়েছে ব্যাপারটা। হ্যাঁ এটাই, তুমি যখন এইভাবে একটু রিলেট করে পড়বা, ওই টেবিলটা থেকে একটু বের করে পড়বা, তোমার জন্য পড়াটা ইজিয়ার হয়ে যাবে। ওকে, SN1 বিক্রিয়ায় কতগুলো ধাপ রয়েছে? SN1 বিক্রিয়ায় কতগুলো ধাপ রয়েছে? ভেরি গুড, সবাই সঠিক উত্তর হচ্ছে, সিরাজুম মনিরা সাথী, ভেরি গুড। ওকে আলফাজ, ভেরি গুড। মুস্তাক ভুল হয়েছে, ভুল হয়েছে। ওকে ঠিক আছে, এটা উত্তর কি হবে? উত্তর হবে ভাই আমাদের 2। এটা উত্তর কি হবে? উত্তর হবে 2। আমরা কি জানি ভাই SN1 বিক্রিয়ার ক্ষেত্রে, SN1 আর SN2 কিন্তু আমাদের ভাইস ভার্সা, বিক্রিয়ার যে আমাদের ইগুলা বৈশিষ্ট্যগুলা, SN1 যদি আমরা পড়ি এটার ভাইস ভার্সাটাই হবে কি SN2। সো SN1 এর ক্ষেত্রে আমরা কি জানি যে ভাই এটা 2 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? 2 ধাপের ক্ষেত্রে। SN1 হলেও এটা ঘটে 2 ধাপে। তুমি শব্দে 1 পাবা, শব্দে কি পাবা? 1 পাবা, বাট ঘটবে কয় ধাপে? ঘটবে 2 ধাপে। ঘটবে কয় ধাপে? 2 ধাপে। এটা কোন ক্রমের? এটা হলো প্রথম ক্রমের, এবং এটা প্রথম ক্রমের দেখেই এটাকে SN1 বিক্রিয়া বলা হয়। এটা প্রথম ক্রমের দেখে এটাকে SN1 বিক্রিয়া বলা হয়, এবং এটা 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে। এটা 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে, এবং এটাতে অবস্থান্তর জটিল সৃষ্টি হয় না। অবস্থান্তর জটিল সৃষ্টি হয় না মানে কি? যে ভাই যখন আমাদের এক ধাপে ঘটবে, যখন আমাদের এক ধাপে ঘটবে তখন একটা ইন্টারমিডিয়েট বা অবস্থান্তর জটিল যৌগ সৃষ্টি হয়। যখন আমাদের এক ধাপে হয়, এক ধাপে হওয়ার জন্য কি মাঝখানে একটা আমাদের বক্স সৃষ্টি হইতে হয় না, এবং দ্যাটস ওয়াই ওই জায়গায় একটা অবস্থান্তর জটিল অবস্থা সৃষ্টি হয়। এবং যখন SN2 সেটার ক্ষেত্রে আমাদের অবস্থান্তর জটিল সৃষ্টি হবে, কিন্তু SN1 এর ক্ষেত্রে যেহেতু এটা 2 ধাপে ঘটছে, কয়টা ধাপে ঘটছে ভাইয়া? 2 ধাপে ঘটছে। কয়টা ধাপে? 2টা ধাপে। সেহেতু আমাদের এই জায়গায় অবস্থান্তর জটিল সৃষ্টি হবে না। তো সেহেতু আমাদের এই জায়গায় কি সৃষ্টি হবে না ভাই? অবস্থান্তর জটিল সৃষ্টি হবে না। ওকে, এখন এই যে SN1 থেকে কয় ধাপের, এইটা বাদেও যে প্রশ্নটা অনেক 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 বেশি আসে SN1 2 নিয়ে, সেটা হলো এই যে কোন হ্যালাইডে বেশি ঘটে, কোন হ্যালাইডে কম ঘটে। এটা কিভাবে আসে? এটা আসে ভাই আমাদের সক্রিয়তা সিরিজ আর স্থায়িত্ব সিরিজ হিসেবে। সক্রিয়তা সিরিজ আর স্থায়িত্বর সিরিজ হিসেবে। সক্রিয়তা সিরিজ আর স্থায়িত্বের সিরিজ হিসেবে। দেখো SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে না? SN1 এর ক্ষেত্রে আমাদের কি 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে না? আমি SN1 এর ক্ষেত্রে বলতেছি, যেহেতু 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে তাহলে এটা সবচেয়ে বেশি সক্রিয় হবে। তো সক্রিয়তার ক্ষেত্রে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর হলো আমাদের 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। ওকে, আর স্থায়িত্বের ক্ষেত্রে উল্টা, যেটা যত বেশি স্থায়ী সেটা তত কম স্থায়ী সক্রিয়, যেটা যত বেশি সক্রিয় সেটা তত কম স্থায়ী। তো এটা হবে উল্টা। তো এটার ক্ষেত্রে আমাদের হবে কি যে ভাই 3 এর চেয়ে 2 বেশি স্থায়ী, 2 এর চেয়ে 1 বেশি স্থায়ী। এটা আমরা কার ক্ষেত্রে পড়লাম? এটা হলো আমরা পড়লাম SN1 এর ক্ষেত্রে। এটা আমরা কার ক্ষেত্রে পড়লাম ভাইয়া? SN1 এর ক্ষেত্রে। এটা আমরা পড়লাম SN1 এর ক্ষেত্রে, যে ভাই SN1 এর ক্ষেত্রে সক্রিয়তা হলো সবচেয়ে বেশি 3, তারপরে 2, তারপরে 1, এবং স্থায়িত্বের ক্ষেত্রে ভাই আমাদের 1 সবচেয়ে বেশি স্থায়ী। ওকে, তাহলে বলো তো ভাই SN2 এর ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় হবে কোনটা? SN2 এর ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি সক্রিয় হবে? SN2 এর ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি সক্রিয় হবে? এটার উল্টাটা ভাই 1 ডিগ্রি হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয় হবে। কোনটা সবচেয়ে বেশি সক্রিয় হবে? 1 ডিগ্রি। ভেরি গুড সিরাজুম মনিরা, ভেরি গুড। সো আমাদের ব্যাপারটা কি যে ভাই SN1 এর ক্ষেত্রে আমাদের কি জানতে হয়? ভাই কয় ধাপে ঘটে? ভাই 2 ধাপে ঘটে। তারপর এটা কয় ক্রমের ভাইয়া? প্রথম ক্রমের। তারপর এটাই হলো অবস্থান্তর জটিল সৃষ্টি হয় না, এবং এটা 3 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে।
সেটা আমরা যদি সক্রিয়তার ক্ষেত্রে দেখি 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, 1 ডিগ্রি। স্থায়িত্বের ক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, তারপরে 2, তারপরে 3। ওকে, বুঝতে পারছো? ভেরি গুড মুস্তাক, ভেরি গুড মিস্টার জাহান হামদাদ। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন যাই, যে ভাই নিচের কোনটি ইলেকট্রোফাইল? নিচের কোনটি ইলেকট্রোফাইল? নিচের কোনটি ইলেকট্রোফাইল? উত্তর দাও, নিচে কোনটি ইলেকট্রোফাইল? ভাই কোনটা ইলেকট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল? এটা রেগুলার আসে। চলো, নিচে কোনটি ইলেকট্রোফাইল? ভেরি গুড, একদম সঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড, সাথী সঠিক উত্তর দিয়েছো, নাহিদ সঠিক উত্তর দিয়েছো, সিরাজুল মনিরা সঠিক উত্তর দিয়েছো। উত্তর দাও, উত্তর দাও। ওকে, আচ্ছা, এটার উত্তর কি? পুষ্পিতা, ভেরি গুড, সঠিক উত্তর দিয়েছো। এটার উত্তর হলো ভাই আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা উত্তর কি ভাই? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেন ভাই? দেখো এই জায়গায় আমাদের কয়টা কথাবার্তা বলা আছে, তো ভাই ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কোনটা কি? ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কোনটা কি? এটা একটু সহজভাবে মনে রাখবা। আমি একটু আগে যেরকম নিউক্লিওফাইল নেগেটিভ তারপর ওইভাবে বুঝাইছি না, ওইভাবে মাথা ঠান্ডা করো। তোমাদের মাথায় যত প্রেশার আছে ওটা একটু ছেড়ে দাও। এটা ছেড়ে দিয়ে আমরা এখন একটু পড়বো, কারণ এইটা থেকে তোমাদের সব জায়গায় প্রশ্ন আসবে। এটা থেকে সব জায়গায় প্রশ্ন আসবে, ঠিক আছে? সো একটু মাথাটা ঠান্ডা করো, এখন বোঝার চেষ্টা করো। হ্যাঁ দেখো, এই জায়গায় আমাদের নিউক্লিওফাইল, আমাদের নিউক্লিওফাইল, এই যে ধরো নিউক্লিওফাইল উদাহরণ দেওয়া আছে, ঋণাত্মক, প্রশম। তারপরে এই জায়গায় ইলেকট্রোফাইল, ধনাত্মক, প্রশম। তো এগুলো আমাদের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? এগুলো আমরা অপশন দেখলে কিভাবে বুঝতে পারি? যেমন ধরো আমরা জানি কি নিউক্লিওফাইল, নতে নিউক্লিওফাইল, নতে নেগেটিভ, নতে নিউক্লিওফাইল, নতে নেগেটিভ, যেটাকে আমরা বাংলায় কি বলি? ঋণাত্মক। যেটাকে আমরা বাংলায় কি বলি? ঋণাত্মক। যেটাকে আমরা বাংলায় কি বলি? ঋণাত্মক। সো নিউক্লিওফাইল যদি নেগেটিভ হয়, ইলেকট্রোফাইলটা কেমন হবে? ইলেকট্রোফাইলটা হবে ভাইয়া পজিটিভ। ইলেকট্রোফাইলটা হবে পজিটিভ বা ধনাত্মক। ইলেকট্রোফাইলটা হবে পজিটিভ বা ধনাত্মক। এই যে আমাদের ইলেকট্রোফাইল, সেটা হবে পজিটিভ বা ধনাত্মক। ওকে, এখন তুমি অপশনগুলো দেখো তো, এই জায়গায় কি কোথাও কোনো ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ আছে? বা কোথাও কোনো অ্যানায়ন বা কোনো ক্যাটায়ন আছে? আছে কি? কোথাও কিন্তু নাই। সো আমরা অপশন দেখে যে ঋণাত্মক দেখলেই এটা নিউক্লিওফাইল, ধনাত্মক দেখলেই এটা ইলেকট্রোফাইল বলে দিতে পারবো? পারবো না। তো এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের জানতে হবে যে ভাই আসলে কোনটা কি। এখন একটু উদাহরণগুলো দেখো, যে ভাই এই প্রশম নিউক্লিওফাইল কোনগুলা, প্রশম ইলেকট্রোফাইল কোনগুলা, এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো কিভাবে? এই জায়গায় অনেকগুলো নাম আছে না? অনেকগুলো নাম আছে। তো এটাই আমি যদি একটু ভেঙে বলি, ভেঙে বলি কি, যে ভাই এখানে আমি দুইটা জিনিস দেখতে পারি, এখানে দুইটা জিনিস দেখতে পারি। কি কি? একটা হলো অক্টেট ফরমেশন বা অষ্টক কেমন অবস্থায় আছে, অক্টেট ফরমেশন বা আমাদের অষ্টকটা কিভাবে আছে। অষ্টকটা কিভাবে আছে? অষ্টক কি হইতে পারে? অষ্টক হইতে পারে ভাই আমাদের সংকোচন হইতে পারে, যেটাতে আমাদের কি ফিল আপ হবে না, এমন হতে পারে না? অষ্টক সংকোচন। আর একটা হলো অষ্টক প্রসারণ। একটা হলো অষ্টক সংকোচন, একটা হলো অষ্টক প্রসারণ। এই শব্দগুলো কি প্রথম শুনতেছো না এর আগেও শুনছো? একটা হলো আমাদের অষ্টক সংকোচন, একটা হলো অষ্টক প্রসারণ। তারপরে এই জায়গায় আমরা আরেকটা জিনিস দেখতে পারি। আরেকটা জিনিস কি ভাই? মুক্তজোড় ইলেকট্রন। এছাড়া আমরা আরো অনেক কিছু দেখতে পারি। এই দুইটা হলো আমাদের একটু প্রাইমারি জিনিস, যে ভাই অক্টেট মানে যে আমাদের অষ্টক, এটার অবস্থাটা কেমন, আর আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে কি নাই। সর্বপ্রথম, যদি ভাই আমাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে, যদি আমাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই যে শুনছো মিস্টার, ভেরি গুড। যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, সাথে সাথে আমরা কি বলে দিব? সাথে সাথে আমরা কি বলবো? সাথে সাথে এটাকে আমরা একটা নিউক্লিওফাইল বলে দিব। এটাকে আমরা কি বলে দিব? নিউক্লিওফাইল, যদি আমাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে।
কেন এটাকে আমরা নিউক্লিওফাইল বলবো? কেন বলবো? কারণ নিউক্লিওফাইল মানে আমরা কি জানি? নেগেটিভ না। নিউক্লিওফাইল মানে আমরা কি জানি? নেগেটিভ না। মুক্তজোড় ইলেকট্রন থাকা মানে, মুক্তজোড় ইলেকট্রন থাকা মানে ইলেকট্রন যে কটা দরকার তার চেয়ে বেশি ইলেকট্রন থাকা। আবার মনোযোগ দিয়ে শোনো, মুক্তজোড় ইলেকট্রন থাকা মানে তোমার ইলেকট্রন আসলে যতগুলো দরকার তার চেয়েও বেশি ইলেকট্রন আছে, যতগুলো ইলেকট্রন থাকা দরকার তার চেয়েও বেশি ইলেকট্রন আছে। তাহলে কি ওটা নেগেটিভিটি শো করবে না? এটা একটু নেগেটিভিটি শো করবে না বা একটু ঋণাত্মক ভাব শো করবে না? তাই না? সো যেহেতু মুক্তজোড় ইলেকট্রন থাকা মানে আমাদের দরকার হচ্ছে বেশি ইলেকট্রন থাকা, সো সেটা হবে নিউক্লিওফাইল। সেটা কি হবে? নিউক্লিওফাইল। ওকে, এখন তাহলে এই জায়গায় আসো যে ভাই আমরা কি জানি যে ভাই নরমালি আমাদের অষ্টক বলতে বোঝায় যে ভাই আমাদের সবার বাইরে যে স্তরটা আছে সেটা আমাদের 8টা ইলেকট্রন ফুলফিল থাকবে। কয়টা ইলেকট্রন ফুলফিল থাকবে? 8টা। কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। অক্টেট সংকোচন, অষ্টক সংকোচন এটা বলতে বোঝায় কি জানো? যে ভাই ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যাটা যদি আমাদের, ইলেকট্রনের সংখ্যাটা যদি আমাদের, ইলেকট্রনের সংখ্যাটা যদি আমাদের 8-এর কম হয়, ইলেকট্রনের সংখ্যাটা যদি আমাদের 8-এর কম হয়, ইলেকট্রনের সংখ্যাটা যদি আমাদের 8-এর কম হয় সেটাকে আমরা বলি অষ্টক সংকোচন। সেটাকে আমরা কি বলি? অষ্টক সংকোচন। যদি আমাদের ইলেকট্রনের সংখ্যা 8-এর বেশি হয়, যদি আমাদের ইলেকট্রনের সংখ্যা 8-এর বেশি হয় সেটাকে আমরা বলি কি? অষ্টক প্রসারণ। সেটাকে আমরা কি বলি? অষ্টক প্রসারণ। সেটাকে আমরা কি বলি? অষ্টক প্রসারণ। তাহলে দেখো, মুক্তজোড় ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বেশি ছিল না? মুক্তজোড় ইলেকট্রনের ক্ষেত্রে কি ইলেকট্রন বেশি ছিল না? ইলেকট্রন বেশি থাকলে সেটাকে আমরা কি বলছি? নিউক্লিওফাইল, যেহেতু নেগেটিভ। এখানে তুমি অষ্টক প্রসারণের সংকোচনে দেখো, যখন আমাদের প্রসারণ মানে ইলেকট্রন বেশি না, যখন আমাদের প্রসারণ তখন ইলেকট্রন বেশি, এবং এটা বেশি হওয়ার কারণে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নিউক্লিওফাইল। যখন আমাদের প্রসারণ হবে সেটাকে আমরা বলবো হ্যাঁ নিউক্লিওফাইল। সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওফাইল। এটাকে আমরা বলবো নিউক্লিওফাইল। সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওফাইল। আর সংকোচনের ক্ষেত্রে কি হবে? উল্টাটা হবে। যেহেতু আমাদের ইলেকট্রন কম, ইলেকট্রন কম থাকা মানে কি? পজিটিভিটি বেশি। ইলেকট্রন কম থাকা মানে কি? পজিটিভ বেশি। ইলেকট্রন কম থাকা মানে কি? পজিটিভ বেশি। সো সংকোচনের ক্ষেত্রে আমরা ওইটাকে বলবো ইলেকট্রোফাইল। সংকোচনের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল। সংকোচনের ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল। ওকে, বুঝতে পারছো? এখন একটা উদাহরণ দিয়ে যদি দেখাই, তুমি একটু আগের পেজে যাও তো। দেখো এই জায়গায় আমাদের কি? AlCl3BF3, AlCl3BF3 এটা দিয়ে বোঝাই, AlCl3 আর BF3 দিয়ে বোঝাই যে ভাই ধরো AlCl3, AlCl3 বলতো অ্যালুমিনিয়ামের সবার বাইরের যে স্তর, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, প্রসারণ হলে নেগেটিভ হবে, দ্যাটস ওয়াই নিউক্লিওফাইল। এখন বলো অ্যালুমিনিয়ামের যে সবার বাইরের স্তর, অ্যালুমিনিয়ামের যে সবার বাইরের স্তর, এইটাতে আমাদের কয়টা ইলেকট্রন থাকে? এটাতে আমাদের কয়টা ইলেকট্রন থাকে? ভেরি গুড, কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? 3টা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? 3টা। অ্যালুমিনিয়াম থেকে আমরা দিতে পারতেছি এই জায়গায় 3টা ইলেকট্রন। কয়টা? 3টা। ক্লোরিন কয়টা আছে? 3টা না? ক্লোরিন কয়টা আছে? 3টা। সো 3টা ইলেকট্রন আমাদের কয়টা ইলেকট্রন? 3টা ক্লোরিন কয়টা ইলেকট্রন দিবে? 3টা। সব মিলিয়ে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? সব মিলিয়ে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। সব মিলিয়ে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 6। সব মিলিয়ে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে? 6। এটা কি 8-এর চেয়ে কম না? এটা কি 8-এর চেয়ে কম না? কম তো, তাহলে এটা হবে ইলেকট্রোফাইল। তাহলে এটা কি হবে? ইলেকট্রোফাইল। কারণ এইটাতে আমাদের অষ্টক সংকোচন হয়েছে, যেহেতু এটাতে আমাদের 8-এর চেয়ে কম ইলেকট্রন সংখ্যা, সো এটাতে আমাদের কি হয়েছে? অষ্টক সংকোচন। এটাতে কি হয়েছে? আমাদের অষ্টক সংকোচন। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? যেহেতু এটাতে কম আছে। সেম গোস ফর BF3। ধরো আমি একটু BF3ও দেখি, ধরো আমি একটু BF3 দেখবো। কার ক্ষেত্রে? BF3। বলো, এই যে বোরন, এই বোরনের ক্ষেত্রে, এই বোরনের ক্ষেত্রে আমাদের সবার বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে? সবার বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে?
সবার বাইরের স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 3টা। কয়টা ভাইয়া? 3টা। আর ফ্লোরিন দিবে কয়টা ভাই? 3টা। 3টা ফ্লোরিন, 3টা, সব মিলিয়ে কয়টা? সব মিলিয়ে 6টা। সব মিলিয়ে কয়টা? 6টা। সব মিলিয়ে 6টা। এটা কি 8-এর চেয়ে কম না? এটা কি 8-এর চেয়ে কম না? সো এটা হবে ইলেকট্রোফাইল। সো এটা কি হবে? ইলেকট্রোফাইল। সো এই যে আমাদের BF3 বলো বা AlCl3 বলো, এই BF3 ও ইলেকট্রোফাইল এবং AlCl3 ও ইলেকট্রোফাইল। সো আমাদের BF3 ও ইলেকট্রোফাইল, AlCl3 ও আমাদের ইলেকট্রোফাইল। বুঝতে পারছো? বুঝতে পারছো? সহজ না? ব্যাপারগুলো কিন্তু সহজ, ব্যাপারগুলো অনেক 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 সহজ, ব্যাপারগুলো অনেক 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 সহজ, কিন্তু আমরা একটু কমপ্লেক্স বানাই ফেলি। একদম ক্লিয়ার হামদান, ভেরি গুড। এটাকে তুলে নাও বা একটা স্ক্রিনশট তুলে নাও। আর একটু বোঝাই দিই, যেমন ধরো NH3, আমরা কি NH3 দেখি না? উদাহরণ আর কি, NH3, তারপর H2O, NH3 H2O, এগুলাতে কি আমাদের কি মুক্তজোড়ী ইলেকট্রন থাকে না? যে ভাই NH3 এটাতে আমাদের কি মুক্তজোড়ী ইলেকট্রন আছে না? মুক্তজোড়ী ইলেকট্রন আছে তো। এই যে আমাদের H2O, সেটাতে আমাদের কি মুক্তজোড়ী ইলেকট্রন আছে না? যেহেতু মুক্তজোড়ী ইলেকট্রন আছে, সেহেতু এটা কি হবে? সেহেতু এটা হবে নিউক্লিওফাইল। সেহেতু এটা কি হবে? নিউক্লিওফাইল। সেহেতু এটা কি হবে ভাই? নিউক্লিওফাইল হবে। সেহেতু এটা কি হবে? নিউক্লিওফাইল হবে। NH3 হবে আমাদের নিউক্লিওফাইল, আমাদের যে H2O সেটা হবে নিউক্লিওফাইল। ওকে, বুঝতে পারছো? এইভাবে আমরা মনে রাখতে পারি, এভাবে আমরা মনে রাখতে পারি। এটা তুলে নাও বা স্ক্রিনশট তুলে নাও একটা। ওকে, বুঝতে পারছো? না লাগবে না, ফিউচারেও মেবি লাগবে না। আরে এই ক্লাস তোমার সব জায়গায় লাগবে, তোমাদের এইচএসসির জন্য লাগবে। ওকে, ডান। আমরা পরের প্রশ্ন যেতে পারি, পরের প্রশ্ন যেতে পারি। ওকে, ডান। কোন মূলকটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে? কোন মূলকটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে? ভাই এই যে বেনজিন চক্রের সক্রিয়তা কোনটা বৃদ্ধি করে, তারপরে কোনটা হলো বেনজিন চক্রের সক্রিয়তা হ্রাস করে, কোনটা অর্থপ্রেরণা নির্দেশক, কোনটা আমাদের মেটা নির্দেশক, তারপরে আমাদের কোনটা ধনাত্মক মেজোমারিক ফল দেয়, কোনটা আমাদের ঋণাত্মক মেজোমারিক ফল দেয়, এটা থেকে সব জায়গায় সবসময় প্রশ্ন আসে। এটা থেকে আমাদের সব জায়গায় সবসময় প্রশ্ন আসে। তো এটা উত্তর দাও যে ভাই নিচের কোনটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে? নিচের কোনটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে? ভেরি গুড, সাথী সঠিক উত্তর দিয়েছো, সৌরভ সঠিক উত্তর দিয়েছো, নাহিদ সঠিক উত্তর দিয়েছো, মুস্তাক সঠিক উত্তর দিয়েছো, হামদান সঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড। এটার উত্তর কি হবে ভাই আমাদের? এটার উত্তর হবে আমাদের এ। এটার উত্তর কি হবে ভাই আমাদের? এ। এটার উত্তর কি? এ। সো এই জায়গায় দেখো আমাদের একটা কথা বলা আছে যে ভাই বেনজিন বলয় সক্রিয়কারী, বেনজিন বলয় সক্রিয়কারী, আরেকটা হলো অর্থপ্রেরণা নির্দেশক। বেনজিন বলয় সক্রিয়কারী, বেনজিন বলয় সক্রিয়কারী, আরেকটা হলো অর্থপ্রেরণা নির্দেশক। সেম। যারাই বেনজিন বলয়টাকে সক্রিয় করবে, যারাই বেনজিন বলয়টাকে সক্রিয় করবে, তারাই হবে অর্থপ্যারা নির্দেশক। তারাই কি হবে ভাইয়া? অর্থপ্যারা নির্দেশক। এখন অর্থপ্যারা মেটা জিনিসটা কি? যে ভাই আমাদের যে বেনজিন, সেই বেনজিনের 3টা পজিশন আছে, অর্থ, মেটা আর হলো প্যারা। সো এটা হলো আমাদের, তার মধ্যে অর্থ আর প্যারা। তো অর্থ আর প্যারা নির্দেশক হবে বেনজিন বলয়ের সক্রিয়কারী যারা। আর বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করবে যারা, যারা বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করবে, যারা হলো সক্রিয়তা হ্রাস করে, তারাই হলো মেটা নির্দেশক। তারা কেমন নির্দেশক ভাইয়া? মেটা নির্দেশক। তারাই হলো ভাইয়া মেটা নির্দেশক। ওকে, সো যারা হলো আমাদের এই বেনজিন বলয়ের সক্রিয়তাটাকে হ্রাস করবে, তারাই হলো মেটা নির্দেশক। তারাই কি নির্দেশক ভাইয়া? মেটা নির্দেশক। ওকে, এখন এটা আমরা বুঝি কিভাবে? এটা আমরা বুঝি কিভাবে? এটা আমরা বুঝি হলো যে ভাই যদি আমাদের কোনো ডাবল বন্ড তুমি না দেখো, একদম সোজাসাপটা ভাষায়, তুমি যদি এই জায়গায় কোনো ডাবল বন্ড না দেখো, তুমি যদি এই জায়গায় কোনো না ডাবল বন্ড না দেখে কোনো একটা মূলক দেখো, সেটা হয় বেনজিন বলের সক্রিয়কারী। সেটাই কি হয় ভাই? বেনজিন বলের সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক। এবং যদি একটা সিঙ্গেল থাকে, যেমন কি যে ক্লোরিন, যেমন কি দেখতেছো ক্লোরিন, এই ক্লোরিনটা আমাদের কি করে? এই ক্লোরিনের কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি না বা তড়িৎ ঋণাত্মকতা বেশি না? সো ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিবে, ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিবে। সো আমরা সক্রিয়কারী বলতে কি বোঝাই? একটা বলয় সক্রিয়কারী বলতে কি বোঝাই?
যে ভাই ধরো এটা হলো একটা বেনজিন, ধরো এটা হলো আমাদের একটা বেনজিন, এটা ধরো আমাদের একটা বেনজিন, যেটাতে ধরো এই যে এরকম ভাবে আমাদের ডাবল বন্ড আছে। কোনো একটা মূলক, কোনো একটা মূলক যদি আমাদের সেই বেনজিনে ইলেকট্রন দান করে, কোনো একটা মূলক যদি সেখানে ইলেকট্রন দান করে, সেটা হবে বেনজিন বলয়ের সক্রিয়কারী। সেটা কি হবে ভাইয়া? বেনজিন বলয়ের সক্রিয়কারী। সেটা কি হবে? বেনজিন বলয়ের সক্রিয়কারী। আর যদি কোনো মূলক বেনজিন থেকে আমাদের কি টেনে নেয়, কোনো একটা মূলক যদি আমাদের বেনজিন থেকে ইলেকট্রন টেনে নেয়, সেটা হবে আমাদের মেটা নির্দেশক বা বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাসকারী। ওকে, ডিফারেন্সটা বুঝতে পারছো? যে ভাই যদি ইলেকট্রন দান করে সেটা হবে বেনজিন বলয়ের সক্রিয়কারী। এইখানে দেখো যে আমাদের CH3 কোনো ডাবল বন্ড আছে? কোনো ডাবল বন্ড নাই, কোনো ডাবল বন্ড নাই। CHO ডাবল বন্ড আছে না? CHO তে ডাবল বন্ড আছে না? CRO এর মধ্যে কি ডাবল বন্ড না? এটা একটা কার্বনিল মূলক না? CN এখানে কি আমাদের ট্রিপল বন্ড আছে না? ট্রিপল বন্ড আছে, তো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। তো এই তিনটার মাঝে যেটাতে ডাবল বন্ড নাই CH3, আর যেটাতে আমাদের ডাবল বন্ড বা আমাদের কোনো একটা কিছুর সম্ভাবনাই নাই, যেটাতে আমাদের ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ডের সম্ভাবনা নেই, সেটা ক্ষেত্রে আমরা দেখবো তড়িৎ ঋণাত্মকতা। কি দেখবো ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতা। এই যে ক্লোরিন, এই ক্লোরিনে তড়িৎ ঋণাত্মকতা কি অনেক বেশি না? আমাদের কার্বনের চেয়ে অনেক বেশি না? এই যে আমাদের ক্লোরিন, এটা তড়িৎ ঋণাত্মকতা কি কার্বনের চেয়েও বেশি না? বেশি। দ্যাটস ওয়াই এটা কি করবে, আমাদের এই যে বেনজিন বলে সেটা থেকে ইলেকট্রন টেনে নেবে, সেটা থেকে ইলেকট্রন টেনে নেবে। সো এটা হবে মেটা নির্দেশক। সেটা কি নির্দেশক হবে ভাই? আমাদের মেটা নির্দেশক। বুঝতে পারছো? বুঝতে পারছো? একজন প্রশ্ন করছে ভাই তড়িৎ ঋণাত্মকতার মান কেমনে মনে রাখবো? ভাই এটা নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম যে ভাই তড়িৎ ঋণাত্মকতার মান কিভাবে মনে রাখবো এটা নিয়ে। ভাই দেখো, তড়িৎ ঋণাত্মকতার মান আমরা একটা ছন্দ দ্বারা মনে রাখতে পারি। তড়িৎ ঋণাত্মকতার মান আমরা একটা ছন্দ দ্বারা মনে রাখতে পারি। এটা শুধুমাত্র যে তোমার মৌলিক পর্যায়বৃত্ত ধর্মের চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট এমন না, এটা তোমার প্রত্যেকটা জায়গায় লাগে। এটা তোমাদের প্রত্যেকটা জায়গায় লাগে। যেমন কি ফোন কল ব্রিজ, ছন্দটা হলো ফোন কল ব্রিজ, ফোন কল ব্রিজ। ছন্দটা কি ভাই? ফোন কল ব্রিজ। ফোন দ্বারা আমরা কি বুঝি? ফোন দ্বারা আমরা বুঝি FON। ফোন দ্বারা আমরা বুঝি FON। ফোন দ্বারা কি বুঝি? FON। কল দ্বারা আমরা বুঝি Cl বা ক্লোরিন। কল দ্বারা আমরা কি বুঝি? ক্লোরিন বা Cl। আর ব্রিজ দ্বারা আমরা বুঝি ভাই ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে কার্বন, তারপরে হাইড্রোজেন। ওকে, সো কি ফোন কল ব্রিজ। এখন এইটা যে আমরা তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখবো, সেটা ক্ষেত্রে আমরা একদম সিরিয়ালি আগাইতে থাকবো। সিরিয়ালি কিভাবে আগাবো? যে ভাই ফোন মানে এই যে ফ্লোরিন দ্বারা শুরু, এটা তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। কত ভাইয়া? 4। কত ভাইয়া? 4। কত? 4। এইটা তড়িৎ ঋণাত্মকতার মান হলো ভাইয়া সবচেয়ে বেশি 4। তারপর হলো অক্সিজেন, এটা হলো 3.5। এটা কত ভাইয়া? 3.5। তারপর হলো নাইট্রোজেন, নাইট্রোজেনের হলো 3। নাইট্রোজেনের কত ভাইয়া? 3। তারপরে ক্লোরিন, ক্লোরিনেরও কত ভাইয়া? 3। ক্লোরিনেরও কত ভাইয়া? 3। ব্রোমিনের হলো ভাইয়া 2.8। ব্রোমিনের কত ভাইয়া? 2.8। তারপরে এই যে আয়োডিন, আয়োডিনের কত ভাইয়া? আয়োডিনের হলো 2.5। এই যে কার্বন, সেটারও ভাইয়া 2.5। আর এই যে আমাদের হাইড্রোজেন, এই হাইড্রোজেনের হলো 2.1। হাইড্রোজেনের কত ভাইয়া? 2.1। ওকে, সো এইভাবে সিরিয়ালি আমরা মনে রাখি যে ভাই ফোন কল ব্রিজ। এই যে ফ্লোরিন, এটা হলো 4, তারপর অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের 3, ক্লোরিনের 3, ব্রোমিনের 2.8, তারপর আমাদের যে আয়োডিন আছে 2.5, কার্বনের 2.5, হাইড্রোজেনের 2.1। এখন এইগুলো বাদেও আমাদের আরো কয়েকটা জানতে হয়। এই কয়েকটা বাদেও আমাদের আরো কয়েকটা জানতে হয়। কি কি মনে রাখবা? সিস, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ট্রান্স আর সিস পড়ছি না? ট্রান্স আর সিস পড়ছি না? এখন আমরা সিস পড়বো, কার্বন, আয়োডিন, সালফার। কার্বন, আয়োডিন, সালফার। এই কার্বন, আয়োডিন এবং সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান আমাদের সেম। কত ভাইয়া? 2.5। কত? 2.5। কত ভাইয়া? 2.5। ওকে, কত? 2.5। আর আরেকটা মনে রাখবো ভাইয়া, HP ল্যাপটপ আছে না একটা, HP ল্যাপটপ।
একটা ল্যাপটপ আছে না, এইচপি ল্যাপটপ, তোমরা অনেকে ইউজ করো এইচপি ল্যাপটপ। এইচ দ্বারা হলো হাইড্রোজেন, পি দ্বারা হলো ফসফরাস। এইচ দ্বারা হাইড্রোজেন, পি দ্বারা ফসফরাস। এইটার মান হলো সেম। এটার মান কত? 2.1। এটার মান কত? 2.1। এটার মান কত? 2.1। ওকে, বুঝতে পারছো? এছাড়াও আমরা যে আমাদের সেকেন্ড পিরিয়ড যেটা আছে, এই যে সেকেন্ড পিরিয়ড, সেই সেকেন্ড পিরিয়ডটায় আমরা দেখতে পাই না যেগুলো মৌলগুলো আছে সেগুলো জানতে হয়। কি কি? শুরু হয় হলো লিথিয়াম থেকে। শুরু হয় কি থেকে? লিথিয়াম থেকে। শুরু হয় ভাইয়া লিথিয়াম থেকে। লিথিয়ামের পরে কি ভাই? বেরিলিয়াম। বেরিলিয়ামের পরে হলো বোরন। বোরনের পরে হলো কার্বন। কার্বনের পরে হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের পরে কি ভাইয়া? অক্সিজেন। অক্সিজেনের পরে কি ভাই? আমাদের ফ্লোরিন। এবং তারপরে যে নিয়ন আছে সেটা আমাদের লাগে না। তারপর যে নিয়ন আছে সেটা আমাদের লাগে না। এটা কত? 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, এখন এই যে আমাদের মৌলগুলো আছে, এই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান দেখবা সিমেট্রিক্যালি এগিয়ে যাচ্ছে। সিমেট্রিক্যালি। সিমেট্রিক্যালি কত? 0.5 করে বাড়ে। কত করে বাড়ে ভাইয়া? 0.5 করে বাড়ে। কিভাবে? বইয়ের সাথে মিলাই নিবা, দেখবা যে ভাই লিথিয়াম, লিথিয়ামের হলো 1। কত ভাইয়া? 1। বেরিলিয়ামের হলো 1.5। বেরিলিয়ামের কত? 1.5। বোরনের হলো 2। বোরনের কত? 2। কার্বনের দেখবো 2.5। কার্বনের কত? 2.5। নাইট্রোজেনের এইখানেই লেখা আছে, দেখো ভাই কত? 3। নাইট্রোজেনের কত? 3। অক্সিজেনের কত? 3.5। আর ফ্লোরিনে হলো 4। ফ্লোরিনে কত? 4। এই যে এই বোর্ডে যতগুলো আমি তড়িৎ ঋণাত্মকতার মান লিখছি, এইটার বাইরে লাগে না। খুবই রেয়ার কেস এইটার বাইরে লাগছে। তো এইখানে যতগুলা তড়িৎ ঋণাত্মকতার মান লিখেছি, এখানে যতগুলা তড়িৎ ঋণাত্মকতার মান লিখেছি, তড়িৎ ঋণাত্মকতার মান সমূহ গুরুত্বপূর্ণ। এখানে যতগুলো ভাইয়া গুরুত্বপূর্ণ তড়িৎ ঋণাত্মকতার মান লিখছি, এইখান থেকেই তোমার পুরো এইচএসসি লাইফ, অ্যাডমিশন লাইফ কেটে যাবে। এগুলো ইউজ করেই তোমার প্রায় তোমার যতগুলা দরকার আর কি এইচএসসি লাইফ, অ্যাডমিশন লাইফে তড়িৎ ঋণাত্মকতার মান এখানে যতগুলো আছে, এগুলো যদি তুমি মনে রাখো তোমার কেটে যাবে। ওকে, সো এটার ছবি তুলে নাও বা এটা তুমি একটু লিখে নাও। ওকে, ওকে, একজন বলছো ভাই এটা দিয়ে তোমার মনে রাখবে, এতদিন মনে থাকতো না। ইনশাল্লাহ এটা দিয়ে তোমার মনে থাকবে। ওকে, আচ্ছা, এখন এটার বাইরেও তোমাকে যদি আরেকটা জিনিস একটু শিখাই দিই, এটা বাইরে ধরো তোমাকে আমি আরেকটা জিনিস শিখাই দিলাম। সেটা কি? একটা বন্ধনের নাম শুনছো তোমরা? হাইড্রোজেন বন্ধন শুনছো না? হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড শুনছো না? শুনছো তো, হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। এই যে ভাই আমাদের হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন, এইখানে যতগুলা লিখছি না তার মধ্যে মাত্র 3টা মৌল করতে পারে। কয়টা মৌল ভাইয়া? 3টা মৌল। কোন 3টা? যাদের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। যাদের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি। এই যে আমাদের ফন, এই ফন, এই ফন কি করতে পারে ভাইয়া? এই ফন হলো আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে বা হাইড্রোজেন বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে। ওকে, এই যে ফন, এরা হলো হাইড্রোজেন বন্ধন গঠন বা হাইড্রোজেন বন্ধন গঠনে অংশগ্রহণ করে। বুঝতে পারছো? হ্যাঁ, ডিএনএ এর মধ্যে থাকে। ডিএনএ এর মধ্যে কি? এই যে আমাদের এজি, তারপরে আরেকটা কি? সিটি। এর মাঝে কি? আমাদের এ এর সাথে মিলবে কোনটা? টি। অ্যাডিনিন থাইমিন। কয়টা হাইড্রোজেন বন্ধন? 2টা। তারপরটা কি? আমাদের জি আর সি, গুয়ানিন সাইটোসিন। সেখানে কি কয়টা বন্ধন? 3টা বন্ধন। ওকে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। ওকে, আচ্ছা, আজকের আমাদের শেষ প্রশ্ন। আজকের আমাদের শেষ প্রশ্ন যে ভাই নিচের কোন মূলকটি বেনজিন বলে অর্থপ্রেরণা নির্দেশক? আমরা একটু আগেই পড়ে আসছি যে ভাই অর্থপ্রেরণা নির্দেশক কোনটা, তারপরে আমাদের কোনটা বেনজিন বলয়ের সক্রিয়কারী, মেটা বলতে কি বোঝায়, তারপরে বেনজিন বলয়ের সক্রিয়তা কমায় দেয় কোনটা, সেগুলো আমরা পড়ে আসছি না? তো এটা তোমরা সবাই পারবে। এটা উত্তর কি? অর্থপ্রেরণা নির্দেশক কোনটা হবে? অর্থপ্রেরণা নির্দেশক কোনটা হবে?
উত্তর আমি দেখাই ফেলছিলাম, আমি দুঃখিত। এটার উত্তর কি হবে যে ভাই আমাদের বিআর। ওকে, আচ্ছা, বুঝতে পারছো? ওকে, তো এখানে আমাদের অর্থপ্রেরণা নির্দেশক কি কি, তারপর আমাদের এটা হলো মেটা নির্দেশক। বুঝতে পারছো? এখানে আমরা কি দেখব, অর্থপ্রেরণা নির্দেশকের ক্ষেত্রে কি দেখব যে ভাই, এখন একটু তোমাদের কনফিউশন হতে পারে যে ভাই তুমি একটু আগের প্রশ্নে যাও তো, সরি আগের প্রশ্নে যাও তো, যে ভাই সক্রিয়তা বৃদ্ধিকারীর মধ্যে আমাদের ক্লোরিন তো ছিল, সক্রিয়তা বৃদ্ধিকারীর মধ্যে কি ছিল, ক্লোরিন ছিল না, তাহলে এই জায়গায় আমাদের ক্লোরিন হইলো না, এই জায়গায় আমাদের উত্তর ব্রোমিন কেন হইলো? আমাদের এই জায়গায় ক্লোরিন হইলো না, কিন্তু এই জায়গায় আমাদের ব্রোমিন কেন হইলো? কেন হইলো? হোয়াট ইজ দ্য রিজন? ওই জায়গায় আমাদের সক্রিয়তা বৃদ্ধিকারী, আবার এই জায়গায় আমাদের কি অর্থপ্রেরণা নির্দেশক, এটা কেন হইলো? উত্তর কেন হইলো কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? ওকে, ওকে, আচ্ছা, এই জায়গায় দেখো ভাইয়া, আমাদের এই যে বেনজিন বলে অর্থপ্রেরণা নির্দেশককারী, আমাদের যে ভাইয়া অর্থপ্রেরণা নির্দেশককারী এবং আমাদের যে সক্রিয়তা বৃদ্ধিকারী, এইটার মাঝে আমাদের ডিফারেন্সটা কোথায় হয় জানো? আমাদের ডিফারেন্সটা হয় এই যে আমাদের হ্যালোজেন গুলা নিয়ে। কোনটা নিয়ে ভাইয়া? হ্যালোজেন গুলা নিয়ে। কোনটা নিয়ে? হ্যালোজেন গুলা নিয়ে। আমি কি বলছিলাম যে ভাই ইলেকট্রন দান, একদম ভেরি গুড, হামদান, ইলেকট্রন দান। এই জায়গায় আমাদের যে অর্থপ্রেরণা নির্দেশক আছে না, এইখানে আমরা যখন হ্যালোজেন যুক্ত করি, যখন আমরা হ্যালোজেন যুক্ত করি, তখন আমরা এই ইলেকট্রন দানটা দেখি না। কি দেখি না ভাইয়া? ইলেকট্রন দানটা দেখি না। এখন একদম বলতে ভাই সিএইচ কেন হলো না? সিএইচ তো কোনো যোগই না, সিএইচ এর অপশনে ভুল। তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসলো সেখানে সিএইচ ছিল, সিএইচ তো অপশনেই ভুল, সিএইচ এর জায়গায় অপশনেই ভুল। সো এই জায়গার মধ্যে দেখো, এই যে সিএইচও, এই যে তুমি সিএইচও দেখতেছো, এটার মধ্যে কি আমাদের কি বন্ধন আছে? এই জায়গায় ডাবল বন্ধন আছে না? কেমন বন্ধন আছে ভাই? ডাবল বন্ধন আছে। সো এই জায়গায় আমাদের কি হবে? অর্থপ্রেরণা নির্দেশক হবে হ্যালোজেন। কোনটা হবে? হ্যালোজেন। তার সাথে কি এই যে NH2, তারপরে OH, তারপরে OCH3 এবং এই জায়গায় আমাদের ক্লোরিন ব্রোমিন। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তো এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস। এখন এই ক্লাসটা আমি এখন শেষ করব না, তোমাদের জন্য কিছু সাজেশনমূলক কথাবার্তা আছে, বা তোমাদের জন্য আসলে এই যে অনেকে জানতে চাইছো যে ভাই অর্গানিক কেমিস্ট্রি কেমনে পড়তে হয়, অর্গানিক কেমিস্ট্রি মানে ভাল লাগে না। আমি বলছিলাম না যে এই ক্লাসটা 3 লেভেলের পোলাপানের জন্যই হবে। এক হলো যারা খুব পারে, এক হলো ভাই যারা পড়ে অনেক বাট পারে না, আরেক হলো ভাই পড়েও না পারেও না। এগুলো 3 লেভেলের জন্যই। তো এই জায়গায় আমি 3 লেভেলের জন্য কিছু সাজেশন দিব, 3 লেভেলের জন্য কিছু সাজেশন দিব। 1 নাম্বার, যারা খুবই ভালো পারে, যারা খুবই ভালো পারে, আগে হলো পরে, খুবই ভালো পড়ে এবং পারে, খুবই ভালো পড়ে এবং পারে। এদের ক্ষেত্রে যদি আমি বলি যে ভাই তুমি খুবই ভালো পড়ো এবং খুবই ভালো পারো, এটা খুবই ভালো, এটা খুবই ভালো। এখন তুমি একটু দেখো যে ভাই আমার ক্ষেত্রে কি হয়েছিল, একটা সময়, একটা সময় আমি কি করছিলাম যে ভাই টানা 2 সপ্তাহ, টানা 2 সপ্তাহ একজন একটা খুবই ভালো প্রশ্ন করছো যে ভাই আগের প্রশ্নের ক্ষেত্রে যে ভাই আগে তো বলছিলেন যে ভাই অর্থপ্রেরণা নির্দেশক হবে না। ভাই দেখো আমি আগেরটার ক্ষেত্রে কি বলছিলাম ভাই, ম্যাক্সিমামই মিলে। এটার ক্ষেত্রে কি বলছিলাম? ম্যাক্সিমাম, এটা হলো তোমার মনে রাখার জন্য যে ভাই ম্যাক্সিমামই মিলে। আর এইটার ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রে কি, পরেরটার ক্ষেত্রে আমরা সবগুলোকে একত্র করছি, পরেরটার ক্ষেত্রে কি সবগুলো একত্র করছি। আচ্ছা এখন দেখো যে ভাই আমি একবার কি করছিলাম যে ভাই টানা 2 সপ্তাহ, টানা 2 সপ্তাহ আমি একদম জীবন মরণ দিয়ে শুধু অর্গানিক কেমিস্ট্রি পড়ছিলাম, পুরো জীবন মরণ। আমার নোট ছিল 1.5 খাতার, তারপর আমার হাজারি স্যারের বই, গুহ স্যারের বই, কবির স্যারের বই, সবগুলো মিলাইয়া আমি হলো একদম জীবন মরণ দিয়ে পড়ছি। এবং জীবন মরণ দিয়ে পড়ার পরে কি হয়েছে যে ভাই আমি পড়ার পরে খুবই কনফিডেন্ট যে ভাই আমি পড়ছিও এবং পারছিও। তারপরে আমি কয়েক সপ্তাহ পরে যখন আমি সেটা রিভাইজ দিতে গেলাম বা সেটা কোশ্চেন সলভ করতে গেলাম, আমি সেটা ভুলে যাচ্ছি। যারা এখন খুবই ভালো পড়েছো এবং এখন খুবই ভালো পারো, তাদের ক্ষেত্রে আমি জিনিসটা এটাই বলবো, তোমরা ওভার কনফিডেন্ট হবে না। কি হবে না ভাইয়া? ওভার কনফিডেন্ট হবে না, এবং রেগুলারলি প্র্যাকটিসের মধ্যে থাকবা। তোমরা ভাই
এক হলো ওভার কনফিডেন্স স্কিলস, ঠিক আছে? সেই ওভার কনফিডেন্সটা তুমি প্রহিবিট করবা, ওভার কনফিডেন্সটা তুমি প্রহিবিট করবা, কোনো দরকার নাই। এবং তোমার দরকার রেগুলার প্র্যাকটিস। তোমার কি দরকার? রেগুলার প্র্যাকটিস। রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকবা এবং রেগুলার পড়াশোনার মধ্যে থাকবা, তারপর দেখবা যে এগুলো তোমার এমনি হয়ে যাচ্ছে, এগুলা এমনি হয়ে যাচ্ছে। এখন আমার কনসার্ন হলো পরের দুইটা নিয়ে। তোমরা যাদের ক্ষেত্রে এটা বললাম তারা এমনিও পড়তো অমনিও পড়তা, আমার মানে কনসার্ন হলো অন্য দুইটা নিয়ে। অন্য দুইটা কারা? এক হলো ভাই পড়ে অনেক, ভাই পড়ে অনেক কিন্তু কোশ্চেন সলভ করতে গেলে পারে না, কিন্তু ভাই কোশ্চেন সলভ করতে গেলে পারে না, কিন্তু কোশ্চেন সলভ করতে গেলে পারে না। তোমাদের ক্ষেত্রে আমাদের সাজেশনটা থাকবে বা আমার যে সাজেশনটা থাকবে সেটা কি, যে ভাই দেখো তুমি পড়তেছো অনেক, তো তুমি ইনপুট দিচ্ছ অনেক, কিন্তু তোমার আউটপুট হচ্ছে না। তো তোমার ভুলটা কোন জায়গায়? তোমার ভুলটা কোন জায়গায়? তোমার ভুলটা হলো স্ট্র্যাটেজিতে। তোমার ভুলটা কোথায়? স্ট্র্যাটেজিতে। তুমি আজকের কোশ্চেন সলভিং ক্লাসটা করছো, পুরাটা ক্লাস করছো, তুমি একটু দেখছো যে আমি কিভাবে সলভ করতেছি। তুমি কিন্তু খেয়াল করবা যে ভাই আমি মাঝে মাঝেই না আমার স্ট্র্যাটেজিটা পাল্টে ফেলতেছি। একটা ক্ষেত্রে কি করতেছি, একটা ক্ষেত্রে দেখবা যে ভাই আমি অপশন চেক করতেছি। কি করতেছি ভাই? অপশন চেক করতেছি। আরেকটা ক্ষেত্রে দেখবা কি ভাই আমি থিওরি অ্যাপ্লাই করতেছি। আরেকটা ক্ষেত্রে কি ভাইয়া? থিওরি অ্যাপ্লাই করতেছি। তুমি যখন অনেক বেশি প্র্যাকটিস করবা, তুমি যখন অনেক 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 বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর তুমি নিজেই বুঝবা যে ভাই কোনটার ক্ষেত্রে আমাদের অপশন চেক করতে হবে, কোনটার ক্ষেত্রে আমাদের থিওরি অ্যাপ্লাই করতে হবে, কোনটার ক্ষেত্রে আমাদের অপশন চেক করতে হবে, কোনটার ক্ষেত্রে থিওরি অ্যাপ্লাই করতে হবে। এটা তোমার প্র্যাকটিসের উপরে। তুমি যখন আমাদের এই রেগুলার সলভ ক্লাসগুলো দেখবা, এর জন্যই আমরা কি করি, অনুসরণিক জন্য তোমাদের রেকর্ডেড ক্লাস দিচ্ছি প্রি মেডিকেলে। আমরা এই জায়গায় কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি। কেন করাচ্ছি? সবাই তো থিওরি পড়ায়, আমরাও তোমাদের থিওরি পড়াচ্ছি। তোমরা যারা থিওরি ছাড়া তো সম্ভব না, আমাদের বেসিকটা এই জায়গায় ডেভেলপ করতে হবে। তো আমরা থিওরি তোমাদের পড়াচ্ছি, কিন্তু যখন তোমাদেরকে প্রশ্ন সলভ করা, এই যে ধরো কোশ্চেন ব্যাংক সলভ বা এক্সারসাইজ সলভ করা, এগুলা যখন আমি তোমাদের সলভ করে দেখাবো বা আমরা যখন তোমাদেরকে সলভ করে দেখাবো এবং রেগুলার তোমরা এক্সাম দিবা, এখন সলভ তারপর তুমি এক্সামও দিচ্ছ রেগুলার, তো এইগুলা যখন একত্রিত হবে তখন তুমি কোনটায় অপশন চেক করতে হবে, কোনটায় থিওরি অ্যাপ্লাই করতে হবে তুমি পারবা। একবার যখন তুমি এগুলো রেগুলার প্র্যাকটিসের মধ্যে আসবা তখন দেখবা যে আস্তে আস্তে তোমার ইফেক্টিভিটি বাড়তেছে, তোমার ইফিসিয়েন্সি বাড়বে। সেগুলো বাড়ার মাধ্যমে তুমি দেখবা যে ভাই এই যে ইনপুট যা দিচ্ছিলা আস্তে আস্তে তোমার আউটপুট বাড়বে, আস্তে আস্তে তোমার আউটপুট বাড়বে। ধরো এমন যে ভাই তুমি ইনপুট দিচ্ছ 100%, একদম তুমি নিজের সর্বোচ্চটা দিচ্ছ। একজন বলতো যে ভাই জীবন মরণ দিয়ে পড়তেছো, বাট প্র্যাকটিস না করার জন্য তুমি পারছো না। ব্যাপারটা এরকম যে ভাই তুমি 100% ইনপুট দিচ্ছ, কিন্তু তোমার আউটপুট ধরো আসতেছে হলো 20%। এই 20% হুট করেই 100% হবে না। এই 20% হুট করে 50-র উপরেও যাবে না। এই 20% থেকে আস্তে আস্তে তুমি আগাও 30 থেকে 40 থেকে 50। ধরো যে ভাই 30 থেকে 40 হচ্ছে না, তুমি 31ই করো। এই 1% বাড়াটাও অনেক, এই 1% বাড়াটাও অনেক। দ্যাটস ওয়াই তুমি কি করবা, যে ভাই রেগুলার প্র্যাকটিস করবা এবং এই প্র্যাকটিস করার মাধ্যমেই তোমার এফিসিয়েন্সি বাড়বে এবং এই এফিসিয়েন্সিটা আস্তে 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 বাড়বে। ঠিক আছে? এখানে এমন না যে ভাই হুট করে বেড়ে যাবে, এটা আস্তে আস্তে বাড়বে। এবং এই আস্তে আস্তে বাড়াটাই বা এই যে আমাদের ধরো রেগুলার গ্রোথ, এই রেগুলার গ্রোথটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা ভাইয়া আমি এই বছর দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি, ভেরি 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 মাচ কংগ্রাচুলেশনস টু ইউ। এবং তোমার এই ভবিষ্যতের যে মেডিকেল সায়েন্সের পড়াশোনা, এটার জন্য শুভকামনা। এবং ইনশাল্লাহ তুমি সাইন করতে পারবা, ইনশাল্লাহ তুমি একজন ভালো ডাক্তার হবা। ওকে, আচ্ছা তাহলে বুঝতে পারছো যে ভাই যারা পড়তেছো কিন্তু আউটপুট হচ্ছে না, তোমাদের প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস। তোমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, শুধু তোমাদের না, যারা অনেক বেশি পারে তাদের ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সো প্র্যাকটিস করবা কিভাবে? এই যে ধরো আমরা কি একটা ক্লাস নেই, একটা টপিকের উপর ক্লাস নিচ্ছি, সো ক্লাস নিয়ে তারপর সেটার উপরে এক্সাম দিচ্ছি। কি দিচ্ছি? এক্সাম দিচ্ছি। এবং তোমাদের জন্য আমি কোশ্চেন ব্যাংক সলভ করে দিচ্ছি, এক্সারসাইজ বুক সলভ করে দিচ্ছি। সো এই যে আমরা এগুলো করতেছি, এগুলো করার মাধ্যমেই তো তোমার প্র্যাকটিস হচ্ছে, হচ্ছে না? সো এই যে আমাদের প্র্যাকটিস গুলো হচ্ছে, এই প্র্যাকটিসের মাধ্যমেই আমাদের সম্ভব সফল হবে সবকিছু। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো এখন আর একটা লাস্ট ক্যাটাগরি, এখন হলো লাস্ট ক্যাটাগরি, পড়েও না
পারেও না, পরেও না, পারেও না ক্যাটাগরি। এটা হলো কারা, যে ভাই পরেও না পারেও না। এখন সবাই বলবে যে ভাই আস, আস ভাই আমি তো এইরকম, আমি তো এইরকম, তাই না? নিজের দিকে নিজে তাকায় বলবো আস বা আমি। আমি যখন কলেজে এক্সাম দিতাম আমিও বলতাম যে ভাই আমি কিচ্ছু পারি না, আমি মানে ভাই আমার পড়াশোনা খুবই খারাপ, বন্ধুদের খালি বলতাম যে ভাই পারি না পারি না, কি যে হবে, আমার তো কোনো পরীক্ষা নেই। এখন আমি পরীক্ষা দিয়ে বলি ভাই কিচ্ছু পারি নাই ভাই, বা পরীক্ষার আগে বলি ভাই কিচ্ছু পারি না। আমি অনেক ক্ষেত্রে বলি কি যে ভাই, অনেক ক্ষেত্রে একটু এক্সাজারেট করে বলি, আবার অনেকের ক্ষেত্রে এটা বাস্তব, অনেকের ক্ষেত্রে এটা বাস্তব। সো তোমরা যারা এই যে না পড়ো না পারো, না পড়ো না পারো, তোমার এই জায়গায় যে ভাই পারি না পারি না পারি না, তোমার একটু পড়ার চেষ্টাটা করা গুরুত্বপূর্ণ। কিভাবে করবা, যে ভাই অর্গানিক চ্যাপ্টারটা, অর্গানিক চ্যাপ্টারটা না কেমন, অর্গানিক নাম শুনলেই ভয় করে। এই অর্গানিক ভাই নাম, এই নামেই ভয় আমাদের, যে ভাই অর্গানিক জৈব রসায়ন, এত মোটা একটা চ্যাপ্টার, এত বড় পড়া, আল্লাহ এত বিক্রিয়া, এত কিছু ভাই আমি পারবো না। এই যে ভাই নাম, এই নামেই ভয়, এই নামেই ভয়, আমরা নামেই ভয় পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই জৈব রসায়ন, জৈব রসায়ন আমি কেমনে পারবো? তো আমরা এই নামে ভয় পাওয়ার কারণে কি হবে, শুরু করতে পারি না। আমরা কি করতে পারি ভাই, শুরু করতে পারি না। তো তোমার কি করতে হবে, শুরু করতে হবে। তোমার কি করতে হবে, শুরু করতে হবে। এবং শুরু করলেই তুমি শেষের দিকে আগে যেতে পারবে। এখন যদি এমন হয় যে ভাই তুমি শুরুই করতে পারছো না, এটা তোমার জন্য খুবই 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 নেগেটিভ একটা প্রোগ্রেস আমি বলবো। তোমার শুরু করতে হবে। কি করতে হবে, শুরু। কিভাবে শুরু করবো, তোমার শুরু করতে হবে একদম জিরো থেকে, একটা চ্যাপ্টারের একদম জিরো। তুমি যদি এমন হও এইচএসসি 25, তোমার এখনো এইচএসসি এর আগে যতটুকু সময় আছে সেটা তুমি অর্গানিক একটু বেসিক থেকেই পড়তে পারবা, পড়তে পারবা না এমন না, এটা তুমি পড়তে পারবে না এমন না। তোমার জিরো থেকে শুরু করতে হবে। কিভাবে, যে ধরো আমাদের এলজিপিএ, এই যে আমাদের এলজিপিএ কোর্স, বা আমাদের ধরো যে একাডেমিক যে কোর্সগুলো আছে সেই ক্লাসগুলো তুমি রিভাইজ দাও। এই যে আমাদের যতগুলো ক্লাস আছে, আমাদের কেমিস্ট্রির যতগুলো ক্লাস আছে সেগুলো তুমি রিভাইজ দাও। সেই ক্লাসগুলো যখন তুমি করবা, যেগুলো তুমি ক্লাস করবা, সেই ক্লাসগুলো করার শেষে তুমি বইগুলো পড়ো, আস্তে আস্তে করো, একদম প্রথম ক্লাস থেকে করো। তুমি হঠাৎ করে যদি এমন হয় যে ভাই ধরো ক্লাস সংখ্যা হলো 20টা, তুমি ক্লাস করা শুরুই করছো তুমি 16 নাম্বার থেকে, যে না আমি প্রথমগুলা একটু একটু করে পারি, আমি লাস্টে 16 নাম্বার থেকে করি। তো যখন তুমি শুরুই করবা 16 থেকে, তোমার আগের সবকিছু একটা গ্যাপ থাকবে। তো তুমি আপাতত তোমার যদি কিচ্ছু না হয়ে থাকে, তুমি 0 থেকে শুরু করো। 0 থেকে শুরু করলে কি হবে, তোমার বেসিকটা ডেভেলপ করবে। এবং তোমার যদি এমন হয় ভাই সময় অনেক কম, সময় অনেক কম হলে ভাই এইটাই তুমি একটু দ্রুত করো। যে কাজটা তুমি 10 দিনে করতে, সেই কাজটা তুমি 3 দিনে করো। তো তোমার কি করতে হবে, তোমার ভাই শুরুটা করতে হবে। তো আস্তে আস্তে শুরু করবা এবং রেগুলার প্র্যাকটিস করবা। এই শুরু করার পরে যদি তুমি রেগুলারলি প্র্যাকটিস করো, এই প্র্যাকটিস করার মাধ্যমে তোমার কি হবে, আস্তে আস্তে তুমি ডেভেলপ করতে পারবা, আস্তে আস্তে তুমি পড়তেও পারবা, তারপর তুমি পারবো। বুঝতে পারছো? এই হলো মোটামুটি আজকের জ্ঞান গর্ভমূলক ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। যে ভাই এই জায়গায় একটা ডায়লগ, যে ভাই দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ড ওয়ার্ক। একদম সত্য কথা। আমি যখন ক্যাডেট কলেজে ছিলাম, আমি পড়াশোনা করেছি পাবনা ক্যাডেট কলেজে। সো সেখানে আমরা একটা জিনিস শিখতাম, পার্সেভারেন্স ইজ সাকসেস, সাধনার সাফল্য। সো সাধনা ছাড়া হবে না আসলে। সাধনা হলো তোমার অধ্যবসায়, সাধনা হলো তোমার হার্ড ওয়ার্ক। সো এই হার্ড ওয়ার্কের মাধ্যমে তোমাকে সফল হতে হবে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তারপরে বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন ভাই, অবশ্যই তোমাদের জন্য সবসময় দোয়া, তোমাদের জন্য সবসময় দোয়া। ওকে, এই যে আমাদের হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক থেকে আমাদের আরেকটা ডায়লগ মনে পড়লো, when going gets tough, tough gets going. when going gets tough, tough gets going. যখন তোমার চলার পথে বাধা আসবে না একটা সময়, এই বাধা উতরাইতে উতরাইতে দেখবা যে তোমার যত ধরনের বাধা ছিল আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, সবার জন্য শুভকামনা। আশা করি সবার পড়াশোনাটা ভালো হবে এবং এইভাবে পড়তে পারবা। এবং আমাদের প্রি মেডিকেল কোর্সে তোমাদের দেখা হবে। যারা যারা ভর্তি হয়ে নাও, ভর্তি হয়ে যাও এবং তোমার বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দাও, যারা যারা ক্লাসটা করে নেয় আর কি, এবং তোমরা ভর্তি হয়ে যাও। এবং আমাদের যে রেগুলার প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের সাথে আগানোর চেষ্টা করো। আমরা তোমাদের জন্য একটা বেস্ট প্যাটার্ন সেট করেছি, যে প্যাটার্নের মাধ্যমে তোমরা তোমাদের বেস্ট আউটপুটটা দিতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম। সবার সাথে আবার দেখা হবে কোনো একদিন।